আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। শান্তিনীর, এটা তো ভালোবাসার আরেক নাম। 3 ভাই থেকে শুরু করে তাদের সন্তানদের বেড়ে ওঠার নীড় এটা। কত স্মৃতি জড়িয়ে আছে এই বাড়ির প্রতিটি কোনায় কোনায়। শান্তিনীরের সদস্যরা সবাই দাঁড়িয়ে আছেন শান্তিনীরের গেটের বাইরে। সবাই সিদ্ধান্ত নিয়েছেন আবার বাড়িতে থাকবেন, আর আলাদা থাকবেন না। তাই বাড়ি পরিষ্কার করার জন্য মানুষ লাগিয়েছে। বাড়িটার দিকে তাকিয়ে পুরনো সব স্মৃতিগুলো মনে পড়ছে। সবকিছু যেন টিভির পর্দায় দেখছে। বাড়িটা আর আগের মতো নেই। চারদিকে শ্যাওলা ধরে গেছে, ঘাস অনেক লম্বা লম্বা হয়েছে, গাছের লতা পাতা বেড়ে জঙ্গল হয়ে আছে। বাগানের সব ফুলের গাছ মারা গেছে, লম্বা লম্বা ঘাস শুধু দেখা যাচ্ছে। বাগানের দোলনাটা যেন ঘাসের তৈরি, ঘাস ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। দিয়া, লোপা, দিশা পাশাপাশি দাঁড়িয়েছিল। দিয়া লোপাকে ফিসফিসিয়ে বলল, আপু আমি যাব না ভিতরে, আমার ভয় লাগছে। কেন? আমি জানি এতদিনে বাড়িতে ভূতেরা বসবাস করা শুরু করে দিচ্ছে। সারাদিন ভূতের ফিল্ম দেখলে তো এগুলো মনে উঠবেই। ভূত বলে কিছু আছে নাকি? আপু দেখো, আমি সত্যি বলছি, এই বাড়িতে কেউ থাকতে পারবে না। আমার তো কলিজা পর্যন্ত কাঁপছে। তোর তো হাত পা কলিজা সব কাঁপে বুঝি একটা। রোহানের গলা শুনে পেছনে তাকালো দিয়া। রোহান তার থেকে 1 হাত দূরে দাঁড়িয়ে আছে। দিয়ার হার্টবিট বেড়ে গেল। এই ছেলেটা বড় হয়ে একদম হিরোদের মতো হয়ে গেছে। দিয়া যতবার দেখে ততবার ক্রাশ খায়। প্রথমবার যখন হসপিটালে দেখেছিল, দিয়ার তো বিশ্বাস হচ্ছিল না যে এটা রোহান। যে কোন ছেলেটার কি বডি হয়েছে, কত লম্বা হয়েছে, বড় হয়ে কত সুন্দর হয়েছে, দেখতে দিয়ার ভাষায় প্রকাশ করতে পারে না। রোহান দিয়ার মাথায় চাপড় দিয়ে বলল, ওই চোখ দিয়ে খেয়ে ফেলবি নাকি? চোখ নামা, নজর লাগবে আমার। লোপা রোহানকে ধমক দিয়ে বলল। ওই যা তো, সর এখান থেকে। বোনের ধমক খেয়ে রোহান চলে গেল অন্য সাইডে। কিন্তু ওখান থেকে দিয়ার সাথে ইশারা ইঙ্গিতে ঝগড়া করে যাচ্ছে। দিহানের বড় চাচু গেটের ভেতরে পা রাখতে গিয়েও পিছিয়ে নিলেন। তারপরে সে দিয়ানের বাবার আর লোপার বাবার হাত ধরে বললেন, আমরা 3 ভাই একসাথে গেটের ভিতর পা রাখবো। লোপার বাবা মৃদু হাসলেন, কিন্তু দিহানের বাবার মুখটা কালো হয়ে গেল। ওনার ভাইয়ের ব্যবহারে উনি আহত হলেন। যেখানে সবাই দেখছে দিহান এখানে নেই, সেখানে বাড়িতে পা রাখার কথা বলেন কেমনে তিনি? ভাইয়ের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে গম্ভীর গলায় বললেন, আমি আমার ছেলেকে ছাড়া বাড়িতে ঢুকবো না। ওনার কথার উপর কেউ আর কথা বলল না। দিহানের বড় মা বললেন, দেয়ানকে ফোন দাও, ও আসুক। দিশা বলল, ভাইয়া আসতে পারবে না? সকালে ফোন দিয়ে ভাইয়া জানিয়েছে সে ইন্ডিয়াতে আছে। দিহানের মায়ের কপাল কুঁচকে গেল। সকালে দিহানকে কম হলেও 20টা কল দিয়েছেন। দিহান কল ধরেনি। দিশাকে কিঞ্চিত রাগান্বিত স্বরে বললেন, তোর কথা হয়েছে তো আমাকে বললি না কেন? আমি যে সকাল থেকে দিহানকে নিয়ে চিন্তিত, এটা তোর চোখে পড়ে না? দিশা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। তার বিয়ের কথা শুনেছে থেকে মাথা কাজ করা বন্ধ করে দিছে। সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। জিহাদ তার বাবাকে বলল, বাবা তাহলে এখন কাজ চলুক, বাড়িতে সব কাজ শেষ হলেই আমরা ঢুকবো। জিহানের কথায় সবাই রাজি হলো। লোপার বাবা মা তাদের বাসায় গেলেন। লোপা হসপিটালে গেল। কেবিনে গিয়ে দেখলো কেউ বসে আছে। প্রথমে নীলের পেছন দিক দেখেছে লোপা, তাই চিনেনি। সামনে গিয়ে নীলকে দেখে লোপার কলিজা মোচড় দিয়ে ওঠে। নীলকে দেখলেই তার মনে ভালোবাসা ঢেউ ওঠে। নীল যদি একটাবার বলতো, চলো লোপা, সব ছেড়ে ছুটে আমরা হারিয়ে যাই অনেক দূরে, তাহলে লোপা 1 সেকেন্ডও ভাবতো না, চলে যেত নীলের সাথে কোনো অচিন দেশে। নীল যদি একটাবার তার ভালোবাসা বুঝতো, তাহলে নীলের অনুমতি ছাড়াই নীলের বাড়িতে গিয়ে উঠত। ভালোবাসা নয়, বউয়ের দাবি নিয়ে। কিন্তু নীল যে তার ভালোবাসা বোঝে না। কেন নীল তার ভালোবাসা বোঝে না? সে খুব খারাপ, এজন্যই। চেয়ার টেনে লোপা বসল। নীল বা লোপার মুখে কোনো কথা নেই। দুজনের বুকেই হাহাকার। নীল টেবিলে রাখা পানির বোতল নিয়ে পানি খেলো। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটা কঠিন সিদ্ধান্ত
নিতে যাচ্ছে সে। আজ লোপাকে বিয়ে করে সোজা বাসায় নিয়ে গিয়ে উঠবে। তার মা রাগ করলে পায়ে পড়ে থাকবে, তবু লোপাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না সে। সকালে তার মাকে জানিয়ে দিয়েছে সে শ্যামুকে বিয়ে করবে না। উনি জানিয়ে দিলেন শ্যামু ছাড়া কোনো মেয়েকে বউ হিসেবে মানবেন না তিনি। এ নিয়ে অনেক রাগারাগি চেঁচামেচি করেনি। জীবনে প্রথম সে তার মায়ের সাথে গলা উঁচিয়ে কথা বলেছে। খারাপ লাগছে তার, কিন্তু যা হবার হোক, বিয়ে সে শ্যামুকে করবে না। গলা খাকারি দিয়ে একটু নড়েচড়ে বসে লোপাকে বলল, লোপা, তোমাকে কিছু বলতে চাই। বলুন। আমি জানি লোপা, আমি যা বলবো শুনে তোমার খারাপ লাগবে, কিন্তু এছাড়া উপায় নেই। লোপা, আমি চাই তুমি আর আমি। নীলের ফোন বেঁচে উঠতেই এটুকুতেই থেমে গেল নীল। ফোন রিসিভ করে নীলের নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। আর কিছুই বলতে পারলো না লোপাকে। তার মায়ের অবস্থা খুব খারাপ, এক্ষুনি তাকে বাসায় যেতে হবে। নীল আর এক মুহূর্তে বসে থাকলো না, উঠে চলে গেল। লোপার অসহায় চোখ দুটো তাকিয়ে থাকলো নীলের যাওয়ার পথে। ভালোবাসা হচ্ছে জল রঙের মতো রঙহীন। যখন তাকে যেভাবে রাখবে তার রং সেভাবে ধারণ করবে। তুমি ভালোবাসাকে অবহেলা করলে তুমি ভালোবাসার কাছে অবহেলিত হবে। তুমি ভালোবাসাকে আঁকড়ে ধরলে ভালোবাসা তোমায় আঁকড়ে ধরে থাকবে। তুমি ভালোবাসার কাছে কঠোর তো ভালোবাসা তোমার কাছে কঠোর। ভালোবাসাকে যত্ন করতে হয়, ভালোবাসার জগৎটা রঙিন রাখতে হয়, তবেই তো ভালোবাসা রঙিন হবে। দিহানের বুকে তার কলিজা মাথা রেখে শুয়ে আছে। অজনী ঘুমিয়ে যাওয়ার পরে দিহান তানবীর কাছে রেখে এসেছে। অরিন এখনো ঘুমায়নি। স্বামীর গল্প শুনছে সে। এই 6 বছর কি হয়েছে না হয়েছে, তাদের পরিবারের আলাদা হওয়া, ঈশির খনিকে খুন করা, সবকিছু বলে যাচ্ছে দিহান। সবকিছু শুনে অরিন মাথা তুলে দিহানের দিকে তাকিয়ে বলল, জিহান ভাইয়া তো সিআইডি পুলিশ। উনি একজন আইনের মানুষ হয়ে এশিয়াপুর খুনিকে আইনের হাতে তুলে না দিয়ে নিজে খুন করে ফেললেন। কারণ আমাদের হাতে কোনো প্রমাণ ছিল না। সব প্রমাণ জামিল খানের টাকায় মুছে গেছিল। জামিল খান জেলে গেলেও তাকে মুক্ত করে আনার মতো অনেকেই ছিল, যাদের কাছে আমাদের আইন কিছুই না। যখনই তদন্ত করে জানা যায় জামিল খান হচ্ছেন আসল খুনি, তখন জিহান ভাইয়া সিদ্ধান্ত নেয় খুনের বদলে খুন করবে সে। তাই সুযোগ পেয়ে কাজ করে নেয় সে। কেউ দেখেনি? কে দেখবে? খুন তো হয়েছে জামিল খানের গুদাম ঘরে, যেখানে মানুষের আনাগোনা নেই। আর লাশটাও পুলিশ 3 দিন পরে উদ্ধার করেছে। আরে আমাদের দেশের অলিতে গলিতে কত কত খুনি আছে যা আমাদের চোখের সামনে থেকেও আমরা ধরতে পারি না। আর এটা তো জিহান ভাই। বউ, তুমি কি সত্যি আমাকে ক্ষমা করে দিছো? ক্ষমা করনি? না। প্লিজ বউ, আমি তো স্বীকার করছি আমি দোষী, তাই না? ক্ষমা না করলে বুঝি বুকে মাথা রাখতাম পাগল? ক্ষমা করলে তো আরো অনেক কিছু করতা, শুধু বুকে মাথা রাখতা না। আর কি করতাম? আদর করতা ঠিক আগের মতোই। একটা মেয়ের বাপ হয়ে গেছেন। বুড়ো তো আর হইনি, এখনো 30। অরিন হাসলো লজ্জার হাসি। দিহান অরিনের কপালে চুমু এঁকে দিয়ে বলল, আর ইউ রেডি? অরিন ঠোঁট কামড়ে হাসলো। লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না। দিহান বলল, চুপ থাকা কিন্তু সম্মতির লক্ষণ। অরিন লজ্জায় দুহাতে মুখ ঢেকে নিল। এত বছর পর আবার সে তার স্বামীর সাথে ডুব দিচ্ছে। অনুভূতিগুলো সেই প্রথমবারের মতো লাগছে। লজ্জা, শিহরণ সব মিলিয়ে অন্যরকম ভালো লাগা কাজ করছে। দিহান অরিনের মুখ থেকে হাত সরিয়ে অরিনের ঠোঁট জোড়ায় ডুব দিল। সকালে ঘুম থেকে উঠে দিহানের বুকে নিজেকে আবিষ্কার করে অরিন। দিহানের ঘুমন্ত মুখের দিকে যে মৃদু হাসল সে। ঘুমন্ত দিহানের দিকে তাকালে নেশা ধরে যায় তার। ভালোবাসতে ইচ্ছে করে খুব। তার স্বামীটা মনে হয় পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ। দিহানের কপালে চুমু এঁকে ওয়াশরুমে গেল অরিন। ভালোবাসার অনুভূতিগুলো তাদের আগের মতোই আছে, শুধু মান অভিমান আর ভুল বোঝাবুঝিতে হারিয়ে গেছে কিছু বছর। ওয়াশরুম থেকে এসে দেখল দিহান শুয়ে ফোনে কথা বলছে। কথা শুনে মনে হচ্ছে শাওন বা নীলের সাথে কথা বলছে। ঘুম ঘুম কণ্ঠে কথা বললে অরিনের মনের অনেক গভীরে গিয়ে শিহরণ জাগে। ফোন রেখে ঘুম কণ্ঠে দিহান বলল, বউ। অরিন সাড়া দিল না। দিহানের ঘুম কণ্ঠে তার খোল লেগে যায়। দিহান আবার ডাক দিল, এই বউ,
অরিন টাওয়াল রেখে দিহানের পাশে বসলো। দিহান অরিনকে টান দিয়ে নিজের বুকে ফেলে বলল, ইস, বউটা দিন দিন শুধু আবেদনময় হচ্ছে। সারুন তো। ছেড়ে দিব। মর্নিং কিস দাও। অরিন দিহানের কপালে চুমু এঁকে দিল। দিহান অরিনের ঠোঁটের দিকে তাকিয়ে হাসল। অরিন হেসে উঠে গেল। দিহান বলল, পালাচ্ছ নাকি পালানোর চেষ্টা করছো? কোনোটাই না। দিহান অরিনের কোমর জড়িয়ে ধরে বলল, মাথায় হাত বুলিয়ে দাও, ঘুম হয়নি আমার। অরিন দিহানের চুলে হাত ডোবাতে ডোবাতে বলল, আগে কিছু খেয়ে নিন, পরে ঘুমাবেন। ঘুমাবো আমি। মাথা ধরেছে। কে ফোন দিয়েছিল আগে? নীল ভাই? শাওন ফোন দিছে। সে নাকি আমায় কি বলবে। তোমায় বললাম না দিশার আর ওর ব্যাপারটা। দিশার বিয়ে শুনেছে থেকে ওর মুখটা তো দেখার মতো হয়েছে। এসব সারপ্রাইজ দেওয়ার থেকে আগেই জানিয়ে দিন, পরে দেখবেন উল্টাপাল্টা কিছু করে বসছে। আমার বিশ্বাস আছে, তুমি চিন্তা করো না। দিশা বা শাওন কিছু করতে পারবে না। নীল আর দিয়া ওদেরকে পাহারা দিবে। ওরা জানে বিষয়টা। অরিন আর দিহান কথা বলছিল, তখন তাদের কানে এলো অজনের কান্না। দুজনই তৎক্ষণাৎ উঠে রুম থেকে বেরিয়ে আসলো। অরিনের মামা বা তানভি কেউ অজনীকে শান্ত করতে পারতেছে না। সার্ভেন্টরা সবাই এখানে আছে। অরিনের মামা কিঞ্চিত ধমক দিয়ে বললেন, আরে ভাই, কাঁদিস কেন সেটা তো বলবি। অজনী কাঁদতে কাঁদতে বলল, রাতে মাম্মাই আর পাপা আমায় খালামণির রুমে গিয়ে আইসে। অজনীর কথা শুনে অরিন আর দিহানের লজ্জায় মাটির নিচে ঠকে যেতে ইচ্ছে করছে। হায় লজ্জা! দিহান আর দাঁড়ালো না, চুল ঠিক করতে করতে চলে গেল রুমে। আল্লাহ তাকে একখান মেয়ে দিয়েছে, পুরাই ভাঙা রেডিও, চললে আর থামে না। অনুতপ্ততা এমন একটা শব্দ যা কখনো মানুষকে ভালো থাকতে দেয় না। হাজারো খুশির মাঝে মনটা করে রাখে অশান্ত। মনের মধ্যে চলে ভয়াবহ ঝড়, যে ঝড়ে কলিজা ছিঁড়ে রক্তক্ষরণ হয়। অনুতপ্ততার থেকে কঠিন শাস্তি দ্বিতীয়টা আছে বলে মনে হয় না। বেসিনে চাল ধুয়ে ধুয়ে নিঃশব্দে কেঁদে যাচ্ছে লোপা। চোখ যেন আজ কোনো বাধা মানছে না। আজকে তাদের বাসায় তার দুই চাচাদের পরিবার এসেছেন। ড্রয়িং রুমে বসে সবাই কত মজা করছে, কিন্তু লোপা তাদের ধারে কাছেও যাচ্ছে না। রোহান এসে কিচেন থেকে নাস্তা নিয়ে গেছে। সবাই তাকে ডেকেছেন যাওয়ার জন্য, সে আসছি বলে এখনো যায়নি। সত্যি বলতে তার মন চাচ্ছে না কারো সামনে যেতে। আজ অরিনের কথা খুব মনে পড়ছে। অরিনের সাথে করা অন্যায় তাকে ধুকে ধুকে খাচ্ছে। এক মুহূর্ত তাকে ভালো থাকতে দিচ্ছে না। কাঁদছো কেন রূপা? লারার গলা কানে আসতেই তড়িঘড়ি করে চোখ মুছে পেছনে ঘাড় ঘুরিয়ে তাকালো লোপা। জোরপূর্বক হেসে বলল, কই না তো, কাঁদবো কেন? যাও না ভাবি, বসো গিয়ে। অরিনকে মিস করছো? লোপা কিছু বলল না। তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। হাতের উল্টো পিঠে চোখ মুছে চাল তুলে বাসনে ঢালতে লাগলো। লারা বলল, আর কত কাঁদবে? গত কদিন থেকে সবার আড়ালে কাঁদতে দেখেছি তোমায়। তুমি যা করেছো পরিস্থিতিতে পড়ে করেছো, কিন্তু তোমার কোনো ভুল ছিল না। কিন্তু তোমার একটা ভুল ছিল রূপা, অরিনকে ব্যবহার করা তোমার ঠিক হয়নি। সে তোমার বন্ধু, তোমাকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করে, আর তুমি তাকে ঠকিয়েছো। লোপা কিছু বলল না। এই একটা অনুশোচনা তাকে ভালো থাকতে দেয় না। অরিন তাকে কত বিশ্বাস করত, আর সে তার বন্ধুকে বানিয়েছিল তার প্রতিশোধের হাতিয়ার। লারা লোপাকে বলল, কেঁদো না লোপা, মানুষ ভুল করে আবার ভুল থেকে শিক্ষা নেয়। মানুষ বলতেই তো ভুল। লোপা ডুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, আমি খুব খারাপ ভাবি, ভুলের ক্ষমা হয় ভাবি, কিন্তু অপরাধের নয়। আমি তো অপরাধী, শুধু অপরাধী নয়, পাপী আমি। বিশ্বাস ভাঙার মতো বড় অপরাধ করেছি আমি। আমার শাস্তি তো মৃত্যু হওয়া উচিত ভাবি। কত খুঁজেছি অরিনকে, আমি পাইনি, কোথাও পাইনি। বন্ধুত্বের জন্য খুঁজিনি তাকে। আমি তো বন্ধু হওয়ার যোগ্যই নই। আমি খুঁজেছি শুধু পায়ে ধরে একটাবার ক্ষমা চাইতে। অরিনের অভিশাপ, আমার এত সুন্দর একটা পরিবারের অভিশাপ আমাকে ভালো থাকতে দিচ্ছে না ভাবি। এক এক করে আমার থেকে সব কেড়ে নিয়েছে। শেষ পর্যন্ত আমার শেষ চাওয়াটাও কেড়ে নিয়েছে। লারা আঁচল দিয়ে চোখের পানি মুছল।
লোপার কষ্টে খুব কষ্ট হয় তার। সেদিন শান্তিনীড় থেকে আসার পথে যেখানে সবার মুখ ছিল হাস্যোজ্জ্বল, সেখানে লোপার চোখ থেকে অঝোরধারা বৃষ্টি ঝরছিল। কাঁদতে কাঁদতে লোপার হেঁচকে উঠে গেছে, চোখ মুখ লাল হয়ে গেছে। লারা চলে গেল। লোপাকে সান্ত্বনা দেওয়ার ভাষা জানা নেই তার। লোপার ফোনে টুন করে মেসেজ টোন বেজে উঠল। চোখের পানি মুছে ফোন হাতে নিল লোপা। ধূসর কোথলি নামে আইডি থেকে মেসেজ এসেছে। হাই, কি করো বন্ধু? গত এক সপ্তাহ থেকে এই আইডির সাথে কথা বলে সে। খুব অল্প সময়ে এই আইডির মানুষটার সাথে বন্ধুত্ব হয়ে গেছে তার। তবে আইডির মালিক ছেলে নাকি মেয়ে এটা জানে না লোপা। তবুও তার মনের সব কষ্টগুলো শেয়ার করেছে সে। শুধু নীলের বিষয়টা বাদে সব শেয়ার করেছে। লোপা নীলের বিষয়ে কাউকে বলতে চায় না। কি বলবে সে? তার একতরফা ভালোবাসার কথা শুনে লোকেই বা কি বলবে? দুদিন আগে নীল তার হসপিটালে এসে বলল তাকে কিছু বলতে চায়, কিন্তু না বলেই চলে গেল। আর লোপার সামনেই এলো না। লোপার মনটা খুব জানতে চায় নীল কি বলতে চেয়েছিল তাকে। হয়তো কখনো জানা হবে না, হয়তো বা জানা হবে, কিন্তু তা শুনে সহ্য হবে না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোন রেখে রান্নায় মন দিল লোপা। দিয়া হেঁটে হেঁটে সব রুম দেখছে। একটা রুমের সামনে এসে থেমে গেল সে। বাইরে থেকে দেখা যাচ্ছে রোহান খাটে বসে খুব মনোযোগ দিয়ে ফোন টিপছে। মনে হয় কোনো মেয়ের সাথে চ্যাট করছে। পা টিপে টিপে রুমে ঢুকে রোহানের সামনে বসলো। যা ভেবেছিল তা নয়, রোহান গেম খেলছে। দিয়ার চেয়ে এসে বসেছে, রোহানের খেয়াল নেই। দিয়া নিজের দিকে তাকানোর জন্য গলা খাকারে দিল। রোহান তাকালো। দিয়াকে দেখে ব্রু উঁচিয়ে দিয়ার পা থেকে মাথা পর্যন্ত তাকে বলল, মুটকি, ওট, আমার খাট ভেঙে ফেলবি। মুটকি বলায় দিয়া রেগে গেল। নাক মুখ ফুলিয়ে বলল, আমি মুটকি? আমি বসলে তোর খাট ভেঙে যাবে? তোরা তো সস্তা খাট কেন রে? একটা মানুষ বসলে ভেঙে যাবে। জাস্ট আমাদের বাসা গিয়ে দেখিস আমি কেমন খাটে থাকি। 10 বাজার ঘুরে কিনেছে বাবা। চাচু তো জানে তুই অনেক মোটা, তোর জন্য মজবুত খাট না কিনলে তো প্রথম দিনই ভেঙে ফেলবি। তাই চাচু 10 বাজার ঘুরে একটা খাট কিনেছে। নিজের কথার জালে নিচে ফেসে গিয়ে দিয়া চুপসে গেল। রোহান দিয়াকে বলল, তুই দেখিস চাচু তোর বিয়েতে লোহার খাট দিবে, কারণ তোর বরটাও তোর মতো মোটা হবে। দিয়া আবার প্রচণ্ড রেগে গেল। খপ করে রোহানের চুলের মুঠি ধরে মারতে লাগলো। রোহান বলল, মুটকি, তোর গায়ে এত শক্তি কেন রে? দিয়া আরো জোরে মারল। রোহান দিয়াকে ধরে দিয়ার হাত দুটো পেছনে এনে শক্ত করে ধরল। দিয়া ছটফট করছে, ছুটতে। তার পিঠ রোহানের বুকের সাথে ঠেকে আছে। দিয়ার হার্টবিট বেড়ে যাচ্ছে। দিয়া চোখ বন্ধ করে থাকলো। রোহানের ছোঁয়া তাকে অন্যরকম সুখ দিচ্ছে, মনে দিচ্ছে অন্যরকম দোলা। রোহান বলল, চোখ বন্ধ করে আসিস কেন? চোখ খুলে সামনে তাকা। দিয়া চোখ খুলল। আয়নার মধ্যে তার আর রুহানের প্রতিচ্ছবি ভেসে উঠেছে। রুহানের ঘাড় সমান হয় দিয়া। ইস, রুহানের সাথে তাকে কত সুন্দর মানিয়েছে। এই হিরোটা যদি তার স্বামী হয় তাহলে সে হবে অনেক ভাগ্যবতী মেয়ে, কারণ এমন হিরো যে সবার ভাগ্যে থাকে না। রুহান দিয়াকে বলল, আগে জানতাম তুই বুঝি, পরে জানলাম তুই মুটকি, এখন দেখি তুই খাটুনি। দিয়া চোখ ছোট ছোট করে বলল, ওই খাটুনি কি? খাটো চিনিস? তুই হচ্ছিস খাটো মানুষ। আমাকে দেখ, আমি কত লম্বা। ওরে আমার লম্বা রে, দেখতে একদম বাঁশের মতো লাগে জানিস, বাদর কোথাকার। তুই জানিস বাস হচ্ছে মজাদার খাবার, যা সবাই খায়। বাস সবাই খায়, তোকে তো কুত্তাও খাবে না। ছাড় আমায়। রুহান দিয়াকে ঘুরিয়ে বলল, কি বললি তুই? দিয়া রুহানের চোখে চোখ রেখে বলল, বলছি তোরে কুত্তাও খাবে না, মানে তুই খুব পচা। আমি পচা? হ্যাঁ তুই পচা, তুই হচ্ছিস। আর কিছু বলতে পারল না দিয়া। রুহান আর ঠোঁট আঁকড়ে ধরল। দিয়া চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। এটা রুহান কি করলো? মাথায় ঢুকছে না তার। কিছুক্ষণ পরে দিয়াকে ছেড়ে ঠোঁট মুছতে মুছতে চলে গেল রুহান। রিহানের ঠোঁটে দুষ্টুমির হাসি।
দরজার সামনে গিয়ে দিয়াকে ফ্লাইং কিস দিয়ে ঠোঁটে কামড়ে হেসে চলে গেল। সব কিছু দিয়ার মাথার উপর দিয়ে যাচ্ছে। এখনও সে ঘোরের মধ্যে আছে। রোহানের ছোঁয়া যেন এখনও তার ঠোঁটে লেগে আছে। রোহান এটা কেন করলো? তাহলে কি রোহানও তাকে ভালোবাসে? দিয়ার লজ্জা লাগছে নিচে যেতে, কারণ নিচে রোহান আছে। আজব, এতক্ষণ তো লজ্জা লাগেনি, তাহলে এখন এত লজ্জা লাগছে কেন? রোহানের রুম থেকে বেরিয়ে লোপার রুমে গেল দিয়া। নিচে গেলে যেন লজ্জায় সে মরেই যাবে। অনেকক্ষণ পরে টেবিলের খাবার দেওয়া হলো। সবাই খেতে বসলো, শুধু দিয়া নাই। লোপার মা দিয়াকে খুঁজে উপরে গেলেন। লোপার রুমে বসেছিল দিয়া। তিনি গিয়ে বললেন, কি ব্যাপার মামুনি, তুমি এখানে কেন? আসো, সবাই খেতে বসে গেছে। ছোট আম্মু, আমি খাবো না, খিদে নেই। কোনো কথা শুনছি না, আসো। লোপার মা দিয়াকে টেনে নিয়ে গেলেন নিচে। সবাই টেবিলে আছে। লোপার রোহান সার্ভ করছে। দিয়া চেয়ার টেনে বসলো। তার অনেক লজ্জা লাগছে। রোহান দিয়ার প্লেটে ভাত বেড়ে দিয়ে তরকারি বেড়ে দিল। লোপার বাবা মা বসেছেন। সবাই লোপাকে আর রোহানকে বসতে বলল। তারা বলল তারা ভাই বোন পরে খাবে। খেতে খেতে দিহানের বড় চাচু বললেন, দিহানের নাম্বারটা আমার দিশা, ওর সাথে কথা বলবো। দিহানের বাবা বললেন, দিহানের হঠাৎ করে যে কি যে হয়ে গেছে, ওর মায়ের সাথে কথা বলে না। দিহানের বড় মা বললেন, কি বলো, মায়ের সাথে কথা বলবে নাকি? কেন, বাড়ির কারোর সাথে আর কথা বলে? দিশা অভিমানী স্বরে বলল, আজকাল তো দিয়ার সাথে সারাদিন ফুসুর ফুসুর করে। আমার ফোনে একটা কল দিলে দিয়াকে 10টা কল দেয়। দিশার কথা শুনে জিহান দিয়াকে বলল, দিয়া। দিয়া কেঁপে উঠল। তার মন ধ্যান সবকিছু রোহানের মাঝে হারিয়ে আছে। জিহান বলল, তাই নাকি রে দিয়া? তো কি এত কথা বলিস ভাই বোন মিলে? দিয়া বলল, আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। লোপার মা দিয়াকে টেনে নিয়ে গেলেন নিচে। সবাই টেবিলে আছে। লোপার রোহান সার্ভ করছে। দিয়া চেয়ার টেনে বসলো। তার অনেক লজ্জা লাগছে। রোহান দিয়ার প্লেটে ভাত বেড়ে দিয়ে তরকারি বেড়ে দিল। লোপার বাবা মা বসেছেন। সবাই লোপাকে আর রোহানকে বসতে বলল। তারা বলল তারা ভাই বোন পরে খাবে। খেতে খেতে দিহানের বড় চাচু বললেন, দিহানের নাম্বারটা আমার দিশা, ওর সাথে কথা বলবো। দিহানের বাবা বললেন, দিহানের হঠাৎ করে যে কি যে হয়ে গেছে, ওর মায়ের সাথে কথা বলে না। দিহানের বড় মা বললেন, কি বলো, মায়ের সাথে কথা বলবে নাকি? কেন, বাড়ির কারোর সাথে আর কথা বলে? দিশা অভিমানী স্বরে বলল, আজকাল তো দিয়ার সাথে সারাদিন ফুসুর ফুসুর করে। আমার ফোনে একটা কল দিলে দিয়াকে 10টা কল দেয়। দিশার কথা শুনে জিহান দিয়াকে বলল, দিয়া। দিয়া কেঁপে উঠল। তার মন ধ্যান সবকিছু রোহানের মাঝে হারিয়ে আছে। জিহান বলল, তাই নাকি রে দিয়া? তো কি এত কথা বলিস ভাই বোন মিলে? দিয়া বলল, তেমন কিছু না, আসলে ভাইয়া আপু আর শাওন ভাইয়ের বিয়ে ঠিক করেছে। তাদের সারপ্রাইজ দিতে চাই, তাই ভাইয়া বলেছে আমি যেন কাউকে না জানি। কিন্তু এখন তো সবাই চিনে গেল। লারার কথায় হা হয়ে যায় দিয়া। এতক্ষণ ধরে বোকার মতো পেটের কথা সব বলে দিছে সে, খেয়ালই করেনি। মাথার মধ্যে শুধু রুহানের কর্মকাণ্ডগুলো ঘুরপাক খাচ্ছে। দিয়ার বাবা মা থেকে শুরু করে সবাই দিয়ার দিকে জিজ্ঞাসুক চোখে তাকিয়ে আছে। পাত্র তাহলে শাওন। দিয়ার তো খুশিতে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। এত খুশি সে কই রাখবে? তার বিয়ে হবে শাওনের সাথে। দিয়া কাদো কাদো মুখ করে সবার দিকে তাকালো। দিহান এত প্ল্যান করেছে, আর এখন সে সব কিছুতে পানি ঠেলে দিল। যখন দিহান এটা জানবে, তাকে তো কেটে ফেলবে। খাওয়া দাওয়া শেষ করে সবাই কিছুক্ষণ গল্প করছে। তারপর বিদায় নিতে শুরু করলো। দিয়া মনে মনে রোহানকে খুঁজছে, কিন্তু রোহানকে দেখা যাচ্ছে না। দিয়ার খারাপ লাগছে। দিয়াদের বাসায় রোহানদের দাওয়াত দেওয়া হয়েছে, আর মনে হয় তখনই দেখা হবে। দিয়ার মনে প্রেমের শিহরণ জাগে এখন রোহান উধাও হয়ে গেল। দিয়ার ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে,
এতদিন রোহানকে শুধু ভালোবাসতো, কিন্তু এখন মনে হচ্ছে সে রোহানের জন্য পাগল হয়ে গেছে। অরিন আলমারিতে কাপড় রাখছিল, দিহান এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। অরিন কিছুই বলল না। দিহান অরিনের ঘাড়ে চুমু দিতেই অরিন বিরক্ত স্বরে কিঞ্চিত জাগালো, গলায় বলল, এই ছাড়েন তো, সবসময় এসব ভালো লাগে না। দিহান ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। অরিন তার কাজ করতে লাগলো। মেজাজ খারাপ হয়ে আছে তার। আজ মোহিনীর শাশুড়ি নাকি মোহিনীকে বলেছেন ওনার ছেলের ঘর করতে হলে বাচ্চা জন্ম দিতে হবে। মোহিনী হসপিটালে এসেছিল আজ, খুব কান্না করে গেছে। অরিন কি সান্ত্বনা দিবে খুঁজে পায়নি। আজ বিয়ের এত বছর হয়ে গেছে, তবু এত চেষ্টার পরে তারা বাচ্চা শূন্য। কাপড় গুছিয়ে কিচেনে গিয়ে রান্না বসালো। দিহানের পছন্দের কয়েকটা কারি করবে আজ। রান্না শেষ করে রুমে এসে দেখলো অজনী একা একা বসে খাতায় আঁকছে। অরিন বলল, তোমার পাপা কই, তোমাকে পড়াচ্ছে না? অজনী অরিনকে বলল, পাপাকে তো পাচ্ছিলাম না মাম্মাই। অরিনের কপাল কুঁচকে গেল। অজনীকে পড়তে বলে দিহানের খুঁজে বের হলো। পুরো বাসায় খুঁজেও পেল না। শেষমেশ অরিন ছাদে গেল। দিহান ছাদের রেলিংয়ের হাতের ভর দিয়ে দাঁড়িয়ে আছে, এক হাতে সিগারেট রাখা। সিগারেটটা ধোয়া উড়ে যাচ্ছে। ঠান্ডার মধ্যে শুধু একটা শার্ট গায়ে দাঁড়িয়ে আছে। অরিন ঘুরে নিচে আসলো। তানভীকে অজনীর কাছে রেখে একটা শাল আর এক মগ কফি নিয়ে ছাদে গেল। কফির মগ রেলিংয়ের উপর রেখে শালসহ দিহানকে পেছন থেকে জড়িয়ে ধরল। দিহান আগের মতোই থাকলো, একটু নড়ল না। অরিন বলল, সরি। দিহান এখনো চুপ। অরিন দিহানের সামনে গিয়ে দাঁড়ালো। দিহানের চোখ ফোলা, তার মানে দিহান কেঁদেছে। অরিনের কলিজা মোচড় দিয়ে উঠল। অরিন দিহানকে জড়িয়ে ধরে অপরাধী গলায় বলল, ক্ষমা করে দিন প্লিজ, আমার মাথা ঠিক ছিল না। দিহান চুপ। অরিন দিহানকে মোহিনীর ব্যাপারটা খুলে বলল। দিহান এখনো রাগ। অরিন দিহানকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকলো। দিহান রাগ করে থাকলে খুব কষ্ট হয় তার। অরিন কেঁদে দিল। দিহানের নীরবতা তাকে অনেক কষ্ট দিচ্ছে। কিছুক্ষণ পরে দিহান নিজের বুক থেকে অরিনের মুখ তুলে চোখের পানিটা মুছে দিয়ে অরিনের কপালে চুমু এঁকে দিল। তারপর বলল, স্বামী রাগ করলে তার রাগ আদর করে ভাঙাতে হয়, ফ্যাস ফ্যাস করে কেঁদে নয়। অরিন চোখ ভর্তি জল নিয়ে হাসল। তারপর ওকে দিয়ে দিহানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। দিহান অরিনের কোমর জড়িয়ে ধরে এক হাতে অরিনের মাথা চেপে ধরে কিছুক্ষণ পরে ছেড়ে দিহানের গালে চুমেকে দিয়ে বলল, রাগ ভেঙেছে? দিহান অরিনের থেকে চাদর নিয়ে অরিনকে পেছন থেকে চাদর সহ জড়িয়ে ধরল। তারপর অরিনের ঘাড়ে চুমু খেয়ে বলল, এমন বউ থাকলে রাগ করে থাকা যায়? রাগ করেই তো ছিলেন এতক্ষণ। এটা তো আদর পাওয়ার জন্য করেছিলাম। দিহান কফির মগ নিয়ে দোলনায় গেল। অরিনকে তার কোলে বসিয়ে চাদরে পেঁচিয়ে নিল। অরিন দিহানের গলা জড়িয়ে তার গলায় মুখ গুজে বসে থাকলো। দিহান কফির মগ হাতে নিয়ে বলল, বউ মুখ তুলো, কফি খাবা? আমি খাবো না। দিহান মগ রেখে অরিনের মুখ তুলে ধরে বলল, ইস কি হট গলা বউটার, ইচ্ছে করছে আদর করি। অরিন দিহানের কপালে কপাল ঠেকেই বলল, যার স্বামী পুরাই হট, কিঞ্চিত হট হবেই। দিহান হেসে উঠল। অরিনকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি রে পাগলি, খুব বেশি ভালোবাসি। বন্ধু ছোট একটা শব্দ, যার আভিধানিক অর্থ সৌহার্দ্য বা কল্যাণকামী ব্যক্তি, কিন্তু এর ব্যাপকতা অনেক। আত্মীয়তার সম্পর্কের বাইরে যে সম্পর্কটি মানুষের সবচেয়ে কাছের, সেটা হলো বন্ধুত্ব। জীবনের প্রতিটি পর্যায়ে নতুন নতুন সম্পর্ক আমাদের জীবনে এলেও একমাত্র বন্ধুত্ব শব্দটি আমাদের জীবনে সব মহিমার ভাস্বর হয়ে থাকে। বন্ধুত্বের কোনো গণ্ডি নেই। বন্ধু সব বয়সে সবসময় গ্রহণীয়। বন্ধুই একমাত্র সম্পর্ক যা মানুষকে বিশ্বাস, আস্থা আর সাহস যোগায়। কিন্তু এই বন্ধু যদি বেইমানি করে, এই বন্ধু যদি হয় জীবনের সব থেকে বড় কষ্টের কারণ, এই বন্ধু যদি হয় বিশ্বাস ভাঙার কারণ, আস্থা ও সাহস যদি হয় এই বন্ধুত্বের কাছে হাস্যকর শব্দ, তাহলে এই বন্ধু ও বন্ধুত্বের প্রতি চলে আসে একরাশ ঘৃণা।
বন্ধু শব্দ হয় বিষাক্ত কাটার মতো। স্কুলের মাঠে বসে অজনী একটা মেয়ের সাথে খেলা করছে। অরিন মেয়েকে নিতে এসেছে। এসে যখন এ দৃশ্য দেখলো তার মেজাজ বিগড়ে গেল। ঘৃণা হয় বন্ধু শব্দটা, তার খুব ঘৃণা হয়। সে যেভাবে ঠকেছে তার মেয়েও একদিন সেভাবে ঠকুক, এটা চায় না সে। হ্যাচকা টান দিয়ে অজনীকে দাঁড় করিয়ে টেনে নিয়ে এসে গাড়িতে উঠে চলে আসলো অরিন। বাসে এসে রুমে নিয়ে অজনীকে ঠাস করে একটা থাপ্পড় দিল। দিহান ওয়াশরুম থেকে মাত্র বের হয়েছে। এটা দেখে দ্রুত পায়ে হেঁটে এসে বলল, আরে আরে, মারছো কেন ওকে? অরিন রাগে কিসকিস করতে করতে বলল, ওকে নিষেধ করেছি আমি কারোর সাথে না মিশতে, তবুও কেন মিশলো? কারোর সাথে মিশেছে বলে তুমি আমার মেয়েকে মারবা? হ্যাঁ মারবো, আমার অবাধ্য হবে কেন? এইটুকু মেয়ে, ও কি বোঝে অবাধ্য আর বাধ্যতার কথা? অরিন কিঞ্চিত গলা উঁচিয়ে বলল, কেন বুঝবে না? সব বুঝলে এটা কেন বুঝবে না? অরিনের চেঁচানোতে অজনী কেঁপে ওঠে। কান্নার পেক পেরে যায় তার। দিহান এবার নিজেকে কন্ট্রোল করতে পারছে না। গায়ের সমস্ত শক্তি দিয়ে অরিনকে ঠাস করে একটা থাপ্পড় দিল। গালে হাত দিয়ে অরিন ছলছল চোখে তাকালো দিহানের দিকে। রাগে দিহানের শরীর কাঁপছে। চোখগুলো আগুনের রূপ ধারণ করেছে, কপালের রগ ফুলে উঠেছে। অরিন মাথা নিচু করে ফেলল। দিহান অজনীকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। অরিন বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো। এই প্রথম অজনীর গায়ে হাত তুলেছে সে। নিজের ওপর খুব রাগ হচ্ছে। ড্রয়িং রুমে মেয়েকে কোলে নিয়ে বসে আছে দিহান। তার মুখটা বিষণ্ণ। এ নিয়ে অরিন 4 বার হবে দিহানের সামনে এসে দাঁড়িয়ে চলে গেছে। কথা বলার সাহস পায়নি। দিহানও মাথা তুলে তাকায়নি। অনেকক্ষণ পরে অজনী দিহানকে বলল, পাপা খিদা লাগছে। দিহান অজনীকে বসিয়ে রেখে কিচেন থেকে প্লেট করে ভাত নিয়ে আসলো। অজনীকে খাওয়াতে লাগলো। অজনী দিহানকে বলল, পাপা তুমি খাবে না? দিহান ম্লান হাসলো। অজনী আবার বলল, পাপাই মাম্মাইকে মেরো না, মাম্মাই সবসময় কাঁদে, মারলে আরও কাঁদবে। দিহানের বুক ছেদ করে উঠল। অরিনকে মেরে সে নিজেও তো কষ্ট পাচ্ছে। দিহানের চোখ থেকে টুপ করে 1 ফোঁটা জল গড়িয়ে পড়ল। অজনী তার ছোট ছোট কোমল হাতে দিহানের চোখের পানি মুছে দিল। কষ্টের সময় কারো আহ্লাদ পেলে কষ্ট আরো উতলে পড়ে। দিহানের কষ্টটা এবার যেন আরো বেড়ে গেল। বাম হাতে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ঠোঁটে কামড়ে কেঁদে দিল। বারান্দায় দাঁড়িয়ে আছে অরিন। তার কষ্ট হচ্ছে দিহান এভাবে দূরে দূরে থাকছে বলে। দিহান কি বোঝে না তার কষ্ট হচ্ছে? অজনীকে মেরে নিজেও তো কষ্ট পেয়েছে, একা দিহান তো পায়নি। হঠাৎ পেছন থেকে এসে দিহান তাকে জড়িয়ে ধরল। আচমকে এইভাবে ধরায় অরিন কিঞ্চিত কেঁপে ওঠে, কিন্তু একটুও নড়ে না। দিহান অরিনের ঘাড়ে নাক ডুবিয়ে দিল। দিহানের গরম নিঃশ্বাসের ছোঁয়ায় অরিনের গায়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে। শাড়ি সরিয়ে দিহানের হাত দুটো অরিনের পেটের উপর রাখল। ঠান্ডা হাতের ছোঁয়ায় অরিন কিঞ্চিত নড়ে উঠল। হাত ছাড়াতে চাইলে দিহান আরো জোরে আঁকড়ে ধরে। অরিনের ঘাড়ে গরম তরল কিছু পড়ল। হাত দিয়ে এনে দেখলো পানি। তাহলে দিহান কাঁদছে। পেছনে ঘুরতে চাইলে দিহান আরো শক্ত করে ধরে রাখে। ঘুরতে পারে না পিছনে। অরিন দিহানকে বলল, কাঁদছেন কেন? দিহান কিছু বলল না। অরিন দিহানের থেকে নিজেকে ছাড়িয়ে পেছনে ঘুরে তাকালো। দিহানের চোখ ফুলে আছে, লালবর্ণ ধারণ করেছে। অরিনের কলিজা মোচড় দিয়ে উঠল। দিহান অরিনের দুগাল ধরে বলল, খুব লেগেছে তাই না বউ? অরিন ছলছল চোখে দিহানের চোখে তাকিয়ে নাসূচক মাথা নাড়ালো। দিহান বলল, ক্ষমা করে দাও সোনা পাখি প্লিজ। অজনীকে তুমি কত কষ্ট করে এতটুকু করেছো, কত কষ্ট করে লালন পালন করেছো, এটা তুমি ছাড়া দ্বিতীয় কেউ জানে না। আমার থেকে তোমার বেশি অধিকার ওর উপর। আমি তো ওর নামে মাত্র পাপা। তুমি ওকে মারলে কাটলে আমার কিছু বলা যাবে না অরি, কারণ তুমি ওর বাবা মা হয়ে ওকে বড় করেছো। কিন্তু বিশ্বাস করো, আমি ওর কান্না দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমার রাগ হচ্ছিল সোনা, কি থেকে কি করে ফেলেছি নিজেও জানি না। প্লিজ ক্ষমা করে দাও। অরিন দিহানকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কষ্টে কাঁদেনি সে, সুখের কান্না এটা। দিহান অরিনকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, খুব ব্যথা পেয়েছিলে তাই না? হুম। আমি জানি ব্যথা পেয়েছো।
আমি তো এমনই, জানোই তো। রেগে গেলে আমি ঠিক থাকি না। দাও না ক্ষমা করে। ক্ষমা নেই। রিহান অরিনকে ছেড়ে অরিনের কোমর জড়িয়ে ধরে, চোখে তাকিয়ে বলে। ক্ষমা নাই। অরিন নাসম্মতি মাথা নাড়ালো। রিহান অরিনের আঙ্গুল দিয়ে ঠোঁটে স্লাইড করতে করতে বলল, ঠিক আছে, ক্ষমা লাগবে না, অন্য কিছু লাগবে। অরিন নিজেকে ছাড়াতে ছটফট করে বলল, না, কিচ্ছু দেয়া যাবে না, ছাড়েন। রিহান ছাড়ছি বলে অরিনের ঠোঁটে নিজের ঠোঁটটা ডুবিয়ে দিল। কিছুক্ষণ পরে অরিনের ঠোঁট ছেড়ে দিয়ে আদুরে গলায় বলল, বউ চলো না, নীলের বিয়েতে যাই, আন্টি রাগ করে ফেলছে। আমি বললাম না আমি যাব না। অরিনের কণ্ঠে রাগ। রিহান অরিনকে বলল, বউ প্লিজ আর না করো না, আমরা তো আলাদা বাসায় থাকবো। তোমার স্বামীর এখন নিজের বাড়ি গাড়ি সব আছে, কারো কাছে হাত পেতে আর চলে না সে। অরিন কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলল, ওকে যাব, কিন্তু আপনার পরিবারের কোনো সম্মুখীন হতে পারবো না। সকালে ঘুম থেকে উঠে লাগেজ গোছানো শুরু করলো অরিন। তানভীকে বলে দিল লাগেজ গোছাতে। রিহান অজনীকে ঘুম থেকে উঠিয়ে বাইরে হাঁটতে নিয়ে গেছে। অরিনকে বলে গেছে এসে যেন রেডি পায়। অরিনের কাজে মন বসছে না। আজ তার খুব মনে পড়ছে লুপার কথা। সে লুপাকে ঘৃণা করে, খুব বেশি ঘৃণা করে, কিন্তু তবুও কেন জানি লুপার জন্য খুব খারাপ লাগছে তার। লুপা নীলকে ভালোবাসতো। আজ 22 তারিখ, 25 তারিখ নীলের বিয়ে। নীলের বিয়ে হয়ে যাচ্ছে। লুপা কিভাবে এটা মেনে নিবে? এত বছর পরেও কি লুপা নীলকে ভালোবাসে নাকি ভুলে গেছে? অরিনের বুক ফুঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। কপালে হাত দিয়ে শুয়ে আছে নীল। ফোনের রিংটোন শুনে কপাল থেকে হাত সরিয়ে ফোন হাতে নিল সে। লুপা ফোন দিচ্ছে। নীল বারান্দায় গিয়ে ফোন রিসিভ করলো। ফোনের ওপাশ থেকে লুপার কান্নার শব্দ শোনা যাচ্ছে। নীলের বুকের ভেতর তোলপাড় হয়ে যাচ্ছে। লুপাকে ছাড়া যে সেও অনেক কষ্টে আছে। তার মনটাও যে লুপার জন্য ছটফট করছে, কিন্তু কি করবে সে? কাউকে পেতে গিয়ে কাউকে হারাতে চায় না নীল। অনেকক্ষণ ফোন কানে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলো নীল। নিজেকে একটু সামলে নিয়ে গলা স্বাভাবিক করে বলল, কি ব্যাপার, কিছু বলছো না যে? কেন ফোন দিয়েছো? লুপা কিছু বলল না। তার ফোপিয়ে কান্না করার শব্দ শোনা যাচ্ছে। নীল বলল, আমি রাখছি। লুপা কান্নাচরিত গলায় বলল, না, রাখবে না প্লিজ। কথা বলছো না তো ফোন রাখবো না কেন? ডুকরে কেঁদে ওঠে লুপা। কাঁদতে কাঁদতে বলল, আমি পারছি না থাকতে, প্লিজ ভেঙে দেন না বিয়েটা। আমি মানছি আমি খারাপ, আমি এটাও মানছি আমি সবার জীবনটা নরক করে দিয়েছি, কিন্তু বিশ্বাস করুন আমি যা করেছি জেদের বশে করেছি। আমাকে ফিরিয়ে দিবেন না প্লিজ, আমি পারছি না আর থাকতে। চেষ্টা করো, পারবে। আমি ভেবেছিলাম চেষ্টা করলে পারবো, অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। আমার মরে যেতে ইচ্ছে করছে, আমি পারছি না আপনাকে ছাড়া থাকতে। কেন পারবে না লোপা? আমাদের মধ্যে তো ওই রকম কোনো সম্পর্ক ছিল না। আজ থেকে 6 বছর আগে আমরা শুধু বন্ধু ছিলাম। এতদিন আমাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না, আর না ছিল আমাদের মধ্যে আর বন্ধুত্ব, না কখনো তোমাকে আমি ভালোবেসে বলেছি। তাহলে কেন তুমি এমন পাগলামো করছো লোপা? আমি তো কখনো তোমাকে এমন আশা দেইনি। তুমি বিয়ে করে নাও লোপা, তখন সব ঠিক হয়ে যাবে। শেষের কথাটা বলে চোখ খিচে লম্বা দম ছাড়ল নীল। লুপাকে এত কিছু বলে তার বুক পড়ে যাচ্ছে। ফোনের ওপাশ থেকে লুপার কোনো সারা শব্দ নেই। নীল ডাক দিল, লোপা। লুপা হাউমাউ করে কেঁদে উঠল। নীল ঠোঁট কামড়ে কান্না আটকানোর বৃথা চেষ্টা করলো, কিন্তু পারল না। গাল গড়িয়ে দুফোঁটা জল পড়ল। খুব ইচ্ছে করছে চিৎকার করে বলতে, লোপা, খুব ভালোবাসি তোমায়, খুব বেশি ভালোবাসি। কিন্তু বলতে পারবে না, কারণ সে অসহায়, খুব অসহায়। চোখ মুছে নিজেকে সামনে নিয়ে নীল বলল, কেঁদো না লোপা, বিয়ে করে নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। লুপা বলল, একটা সত্যি কথা বলবেন? বলো, কি কথা? আপনি কি সত্যি আমায় ভালোবাসেন না? নীল জবাব দিল না। লুপা বলল, বলুন না প্লিজ, আমার কেন এটা মনে হয় আপনি আমায় ভালোবাসেন? কেন এটা মনে হয় আপনার চোখ আমায় কিছু বলছে? কেন মনে হয় আপনি আমার খুব আপন কেউ? বলবেন প্লিজ।
তো তুমি এগুলো খাবে ভাবো, তাই তোমার মনে হয়। একটা কথা রাখবেন? বলো। একটা বাচ্চা দিবেন আমায়? নীলের কথা ঝাঁঝা হয়ে গেল। লোপা এসব কি বলছে? নীলের রাগ হলো লোপার উপর। লোপা আবার বলল, আপনার কাছে আমাকে খুব খারাপ লাগছে জানি, আমার কাছেও আমাকে খারাপ লাগছে, কিন্তু বিশ্বাস করেন আমি পারবো না কারোর সাথে নিজেকে মানিয়ে নিতে। পারবো না আপনাকে নিয়ে যে স্বপ্ন দেখেছি সেটা অন্য কারোর সাথে পূরণ করতে। আমি আপনাকে নিয়ে বাঁচতে চাই। আপনাকে তো পাবো না, তাই আপনার একটা চিহ্ন নিয়ে বাঁচতে চাই। একা বাঁচতে পারবো না, আমি মরে যাব, সত্যি মরে যাব। দেন না একটা বাচ্চা আমায়। হ্যাঁ, সমাজ আমায় খারাপ বলবে, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তো এমনিতেই খারাপ, খারাপ বলেই তো আপনাকে পেলাম না। দেন না একটা বাচ্চা আমায়, একটা রাত ভিক্ষে চাইছি আমি, প্লিজ। তুমি আর কোনোদিন আমায় ফোন দিবে না লোপা। ঝাঁঝালো গলায় কথাটা বলে ফোন কেটে দিল নীল। লোপা যে তার জন্য কতটা পাগল হয়ে গেছে সেটা লোপার এই কথাগুলো প্রমাণ করে দিল। মাথার চুল মুঠোয় ধরে কাঁদতে লাগলো নীল। কেন সে তার মা এতটা নিষ্ঠুর? কেন বোঝেন না তিনি তার কষ্টটা? বাবা হারিয়ে এতিম হয়েছে, মা হারিয়ে অনাথ হতে চায় না সে, তাই তো এতটা কষ্ট মুখ বুঝে সহ্য করে যাচ্ছে। তাই বলে কি তার কষ্টটা বুঝবে না কেউ? রাগে চেয়ার তুলে আছাড় মেরে ফেলল নীল। এই রাগটা তার নিষ্ঠুর মায়ের ওপর। আজ লোপাকে এত ভালোবাসার পরেও বারবার ফিরিয়ে দিচ্ছে। শুধুমাত্র নীল জানে ভালোবাসার মানুষকে ফিরিয়ে দেওয়ার কষ্ট কতটা বিষাক্ত। রোহান একটা দোকানে দাঁড়িয়ে আছে। প্রতিদিন বাসায় যাওয়ার সময় লোপার জন্য আইসক্রিম নেয় সে। ভাইয়া, আমাকে একটা ভ্যানিলা আইসক্রিম দেন তো। হঠাৎ পেছন থেকে মেইলি গলা শুনে পিছে ঘুরে তাকায় রোহান। দিয়া দাঁড়িয়ে আছে। দিয়াকে দেখে রোহান ঠোঁট কামড়ে হাসল। দিয়া রোহানকে দেখেই সেদিনের কথা মনে পড়ে গেল। লজ্জায় চোখ নামিয়ে নিল সে। দোকানদার আইসক্রিম বের করার পরে দিয়া ব্যাগ থেকে টাকা বের করলো। রোহান বলল, তোকে দিতে হবে না, আমি দিচ্ছি। দিয়া শুনল না। টাকা বের করে দোকানদারের দিকে বাড়িয়ে দিল। রোহান দিয়ার হাত থেকে টাকা নিয়ে আবার দিয়ার ব্যাগে ঢুকিয়ে রাখলো। তারপর কয়েক রকমের চকলেট, চিপস আরও কয়েকটা আইসক্রিম কিনলো। ব্যাগটা দিয়ার হাতে দিয়ে বলল, নে ধর। এত কিছু নিয়ে বাসায় যাবো কেমনে? হেঁটে হেঁটে যাবি? আমি পারবো না। থাপ্পড় চিনিস? ধর এটা। এটা আমি নিব কিভাবে? আম্মু মাত্র 100 টাকা দিচ্ছে আমায়। এগুলো নিলে প্রশ্ন করবে না আমি টাকা পেলাম কই? বলবি তোর কাছে ছিল টাকা। আমার কাছে ছিল না বলেই তো আজ টাকা চেয়ে আনছে। আমি এত কিছু বুঝি না, এটা ধর। রোহানের ধমকে দিয়া ব্যাগ হাতে নিল, কিন্তু তার ভয় লাগছে। তার মা যা চালাক, ওনার সন্দেহের চোখে পড়লে খবর আছে। রোহান দোকানদারের টাকাটা দিয়ে দিয়ার হাত ধরে নিয়ে বেরিয়ে আসলো দোকান থেকে। রোহানের হাতের ছোঁয়া দিয়ার শরীরে আবারও শীতল শিহরণ জাগিয়ে তুলল। রোহানের ছোঁয়াতে সে এত সুখ পায় কেন, এটা তার জানা নেই। দোকানদার বাইরে এসে রোহান দিয়ার হাত ছেড়ে দিল। সেম অবস্থা তো তারও হচ্ছে। দিয়ার লজ্জা লাগছে, লজ্জায় লাল হয়ে আছে সে। সেদিনের কথা মনে পড়ছে বারবার। রোহান দিয়াকে বলল, রিক্সা দিয়ে যাবি নাকি সিএনজি দেখে দিব? দিয়া বলল, না, আমি যেতে পারবো। রোহান বলল, যেতে তো পারবি বুঝলাম, কিন্তু কিভাবে যাবি? রিক্সা দিয়ে যাবি নাকি সিএনজি দিয়ে যাবি? দিয়া কিছু বলল না। আসলে সে কিছু বলতে পারছে না। তার মনের মধ্যে অন্যরকম অনুভূতি জেগে উঠেছে, যে অনুভূতিগুলো চাইছে রোহানকে কাছে পেতে। মাথায় শুধু রোহান ঘুরপাক খাচ্ছে, আর কিছুই ঢুকছে না মাথায়। রোহান বাইকে উঠে দিয়াকে বলল, ওঠ, আমি তোকে পৌঁছে দিব। প্রথমে দিয়া উঠল না। রোহান ধমক দেওয়ার পরে উঠে বসলো। রোহানের সাথে গেসে বসলো না দিয়া। রোহানের ছোঁয়া লাগলে তার নিজেকে সামলাতে কষ্ট হয়। রোহান বলল রোহানকে ধরে বসতে। দিয়া ধরল না। রোহান স্টার্ট দিয়ে খুব জোরে বাইক টান দিল। দিয়া চাপটে ধরল রোহানকে। এমনিতেই তার হার্টবিট বেড়ে আছে,
তার উপর আবার এমনভাবে রুহানকে ধরে বসা। দিয়ার এবার এই অনুভূতিগুলো হজম করতে কষ্ট হচ্ছে। রুহান দিয়াকে বলল, আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। দিয়া কিছু বলল না। আসলে সে কিছু বলতে পারছে না। তার মনের মধ্যে অন্যরকম অনুভূতি জেগে উঠেছে, যে অনুভূতিগুলো চাইছে রুহানকে কাছে পেতে। মাথায় শুধু রুহান ঘুরপাক খাচ্ছে, আর কিছুই ঢুকছে না মাথায়। রুহান বাইকে উঠে দিয়াকে বলল, ওঠ, আমি তোকে পৌঁছে দিব। প্রথমে দিয়া উঠল না। রুহান ধমক দেওয়ার পরে উঠে বসলো। রুহানের সাথে গেসে বসলো না দিয়া। রুহানের ছোঁয়া লাগলে তার নিজেকে সামলাতে কষ্ট হয়। রুহান বলল রুহানকে ধরে বসতে। দিয়া ধরল না। রুহান স্টার্ট দিয়ে খুব জোরে বাইক টান দিল। দিয়া চাপটে ধরল রুহানকে। এমনিতেই তার হার্টবিট বেড়ে আছে, তার উপর আবার এমনভাবে রুহানকে ধরে বসা। দিয়ার এবার এই অনুভূতিগুলো হজম করতে কষ্ট হচ্ছে। রুহান দিয়াকে বলল, দিহান ভাই কবে আসবে রে দেশে? দিয়া কিছু বলল না। তার ঘোর লেগে আছে, নিঃশ্বাস ভারী হয়ে আছে। ইচ্ছে করছে রুহানের সাথে অনেক গভীরে ডুব দিতে। রুহান বলল, ওই এত জোরে জোরে শ্বাস ফেললে তো মরে যাবি, সাথে আমাকেও মারবি। দিয়া লজ্জা পেল। রুহানকে ছেড়ে সোজা বসে রুহানের কাঁধে হাত রেখে বসে থাকলো। কিছু দূর গিয়ে রুহান বাইক থামালো। দিয়াকে নামতে বলে নিজেও বাইক থেকে নামলো। দিয়া চারদিক তাকিয়ে বলল, জায়গাটা কেমন নির্জন, এটা কোন রাস্তা? রুহান দিয়ার হাত ধরে দিয়ার মুখোমুখি দাঁড়ায়। দিয়ার চোখে চোখ রেখে বলল, তোকে মিথ্যা বলবো না দিয়া, যে কাউকে কোনোদিন ভালোবাসিনি। একটা মেয়েকে খুব ভালোবাসতাম আমি, সেই ক্লাস 9 থেকে। হঠাৎ করে তার পরিবার তার বিয়ে ঠিক করে ফেলে। পরিবারের অবাধ্য না হতে পেরে সে বিয়ে করে নেয়। তারপর থেকে আমার আর কাউকে ভালো লাগেনি। জানিস দিয়া, যেদিন তোকে হাসপাতালে দেখেছিলাম সেদিন সারা রাত ঘুম হয়নি আমার। তোর কান্না ভেজা মুখটা বারবার চোখে ভেসে উঠছিল। তোকে দেখলে আমার অন্যরকম ফিলিংস হয়। তোর ছোঁয়া আমায় অন্যরকম সুখ দেয়। এসব কেন হয় দিয়া, বলবি প্লিজ? দিয়া কিছু বলতে পারল না। অতি খুশিতে যেন হাসা ভুলে গেছে সে। দিয়ার মুখ হাস্যোজ্জ্বল, চোখে পানি। রুহান দিয়ার কানের নিচে হাত রেখে দিয়ার ঠোঁটের দিকে এগিয়ে গেল। দিয়ার ঠোঁট জোড়া ছুতেই সে হারিয়ে গেল এক সুখের রাজ্যে। দিয়াকে বাসায় পৌঁছে দিয়ে রুহান মাত্র বাসায় এসেছে। মুচকি হেসে এসে ওপরের দিকে যাচ্ছে। তার মা দেখে সন্দেহের চোখে তাকিয়ে বললেন, কি ব্যাপার, ঘটনা কি, হাসছিস কেন? মায়ের কথায় চমকে ওঠে রুহান। থমথমে হয়ে বলে, কই না তো, হাসবো কেন? বলে খার মেসেজ করতে করতে চলে গেল। রুমিকে ব্যাগ রেখে লুপার আইসক্রিম নিয়ে লুপার রুমে গেল। দরজাতে নক করলো, কারো শব্দ নেই। গলা উঁচিয়ে মাকে বলল, আম্মু, আপনি কি হসপিটালে? শায়রা জানালেন আজ যায়নি। রুহান দরজা ধাক্কা দিতেই খুলে গেল। রুমে ঢুকে থমকে গেল রুহান। তার হাত থেকে পড়ে গেল বোনের জন্য কেনা আইসক্রিম। শরীরের শক্তি যেন ক্ষয়ে গেছে। ধপ করে বসে পড়ল ফ্লোরে। চোখ থেকে টুপ করে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। চিৎকার দিয়ে বলে উঠল, আপি। এয়ারপোর্টের বাইরে সে দিহান দিয়াকে ফোন দিল। দিহান অরিনকে নিয়ে যে বাসায় উঠবে, গিয়ে ওই বাসাতে দিয়াকে যেতে বলবে। এতদিন শুধু ফোনেই কত শত প্ল্যান করেছে তারা ভাই বোন মিলে। এখন থেকে সামনাসামনি করবে। দিয়া ফোন ধরতে দিহান বলল, ওই মুটকি, ফোন ধরতে এতক্ষণ লাগে? আমরা চলে এসেছি দেশে, তুই চলে আয় আমার বাসায়। দিহানের কথা শুনেই দিয়া টুকরে কেঁদে ওঠে। দিহান ঘাবড়ে গেল। অস্থির হয়ে জিজ্ঞেস করল, এই কাঁদছিস কেন তুই? সব কিছু ঠিক আছে তো? দিয়া কেঁদে কেঁদে বলল, ভাইয়া, লুপাপুর হসপিটালে আসো। আপু হাতের রক কেটে সুইসাইড অ্যাটেম্পট নিয়েছে, অবস্থা খুবই খারাপ। কি? আমি এখনই আসছি। ফোন কেটে দিল দিহান।
অরিন বলল। কি হয়েছে? দিহান কেটে দিল। তুমি ঠিকই বলেছিলে অরি, দিশা আবার সুইসাইড অ্যাটেম্প্ট নিয়েছে। কি বলছেন এসব? প্লিজ অরি, চলো আমার সাথে হসপিটাল। তুমি কারোর সাথে কথা বইলো না, কারোর সামনে যেও না, প্লিজ চলো। অরিন না করতে পারল না। দিহানের পাশে এখন তাকে খুব প্রয়োজন। রাগ বা জেদ সবসময় মানায় না। তার রাগ যার সাথেই থাকুক, দিহান তার স্বামী। তার স্বামীর বিপদে পাশে থাকাই তার কাছে বড়। হসপিটালের বেডে পড়ে আছে লুপার নিথর দেহটা। মেয়েদের মতো করে চিৎকার করে কেঁদে যাচ্ছে রুহান। লুপা শুধু বোন নয়, তার মায়ের আরেক ছায়া, সব থেকে প্রিয় বন্ধু। বারবার রুহান বলে যাচ্ছে, আপি, আপি রে, আমাকে একা রেখে যাবি না আপি, আমি মরে যাব। সাইরা চৌধুরী এ নিয়ে 5 বার অজ্ঞান হয়েছেন। ওনার মিহান ওনাকে ছেড়ে চলে গেছে। আজ লুপা চলে যাওয়ার পথে কেমনে নিজেকে বেঁধে রাখবেন তিনি। লুপার বাবা যেন অতি শোকে পাথর হয়ে গেছেন। মূর্তির মতো বসে আছেন তিনি। চোখ দিয়ে শুধু টপ টপ করে পানি পড়ছে। রোহানের চিৎকার শুনে যখন লুপার রুমে গিয়ে দেখলেন ফ্লোর জুড়ে ভেসে যাচ্ছে রক্ত, পাশে ওনার একমাত্র মেয়ে পড়ে আছে, তখন থেকে যেন পৃথিবী থমকে গেছে ওনার। দিহান অরিন হসপিটালে আসলো। লুপার বাবা মা রুহান ছাড়া কেউ নেই। দিহানকে দেখে লুপার মা আরো জোরে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে বললেন, দিহান, ওরা কি সব বলছে দেখো, আমার লুপাকে আনতে নাকি আমরা দেরি করে ফেলেছি। দিহান বুঝতে পারলো টিয়া দিশার কথা নয়, লুপার কথা বলছি। দিহান ওনাকে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদবে না ছোট আম্মু, কিচ্ছু হবে না। ও এমনটা কেন করলো? আমি জানি না বাবা, আমি কিচ্ছু জানি না। রুহান কান্না করে যাচ্ছে। দিহান গিয়ে সান্ত্বনা দিয়ে বলল, এই পাগল, মেয়েদের মতো এভাবে কাঁদছিস কেন? ঠিক হয়ে যাবে সব কিছু, কাঁদিস না। দিশার মতো লুপাও ভালো হয়ে যাবে, কাঁদিস না প্লিজ। রুহান কেঁদে কেঁদে বলল, ভাইয়া, ওরা বলছে আপিকে নাকি বাঁচানো সম্ভব নয়। আপির কিছু হলে আমি মরে যাব ভাইয়া। আমার আপিকে একবার উঠে কথা বলতে বলো, একবার বলো আপিকে উঠে আসতে। আমি আর কখনো আপির অবাধ্য হব না, কখনো রাগ করব না, কখনো গলা উঁচিয়ে কথা বলবো না। আপি রে, এই আপি, তুই চলে যাস না রে আপি, প্লিজ। আল্লাহ, আমার আপিকে ভালো করে দাও না আল্লাহ। দিহান রুহানকে সান্ত্বনা দিয়ে কেমনে সে নিজেও কান্না থামাতে পারছে না। অরিন তানভীকে ধরে দাঁড়ালো। তার শরীর কাঁপছে, শক্তি নেই মনে হচ্ছে, এই যেন সে পড়ে যাবে। লুপা হাতের রক কেটেছে, লুপা বাঁচতে চায় না। তাহলে কি লুপা ভালো নেই? অরিন এক হাত দিয়ে দেয়ালে ধরল। কষ্ট হচ্ছে কেন তার? লুপাকে তো সে ঘৃণা করে, তাহলে কেন তার এমন লাগছে? ধপ করে ফ্লোরে বসে পড়ল অরিন। অরিনের এমন অবস্থা দেখে তানভী খুব জোরেই বলল, আপু, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? দিহান দৌড়ে এসে অরিনকে ধরল। হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করল, অরি, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? এমন করছো কেন? খারাপ লাগছে? তানভী, ডক্টরকে ডাক দাও। আমি ঠিক আছি। ক্ষীণ গলায় বলল অরিন। লুপার বাবা মা অবাক হয়ে অরিনের দিকে তাকিয়ে আছেন। এত বছর পরে আবার অরিনের দেখা। দিহান অরিনকে এক নাগারে বলেই যাচ্ছে, তার কি কষ্ট হচ্ছে নাকি? কেন এমন করছে সে? অরিন কিছুই বলতে পারছে না। বারবার লুপার মায়ের কথাগুলো, রুহানের কথাগুলো এসে কানে বাজতেছে। অরিন বসা থেকে উঠে দাঁড়ালো। দিহানকে বলল, আমি ডাক্তারের সাথে কথা বলতে চাই, আমাকে নিয়ে চলুন প্লিজ, না বলবেন না। দিহান অরিনকে নিয়ে একজন ডাক্তারের কাছে গেল। ডাক্তারের সাথে কথা বলে অরিন লুপার কেবিনে ঢুকলো। লুপাকে দেখে অরিনের বুক ফেটে যাচ্ছে কান্নায়। এমন কেন হচ্ছে তার? লুপার উপর কেন রাগ হচ্ছে না এখন? তাহলে কি মনের কোনো এক কোণে লুপার জন্য মায়া রয়ে গেছে? খবর পেয়ে লুপার চাচাদের পরিবার চলে এসেছেন। এই তো কিছুদিন আগেই একই কারণে এই হসপিটালে সবাই এসেছিলেন, আজ আবার আসলেন। সেদিন যে প্রাণ বাঁচিয়েছিল আজ তার প্রাণ সংকটে। একজন নার্স এসে জানালো 2 ব্যাগ রক্ত লাগবে। রুহান তাড়াতাড়ি গিয়ে রক্ত নিয়ে আসলো। সবাই আল্লাহ আল্লাহ করছে। রুহানকে তো কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না।
রুহানের কান্না দেখে দিয়ার কান্না থামছে না। তার সহ্য হচ্ছে না রুহানের কষ্ট। ভালোবাসার মানুষ কাঁদলে এত কষ্ট হয় এটা তার জন্য জানা ছিল না। প্রায় 2 ঘন্টা পর নার্স এসে জানালো পেশেন্টের একবার জ্ঞান ফিরেছিল, তাই বেশি চিন্তা না করতে অবস্থা আগের থেকে ভালো। সবার মুখে হাসি ফুটলেও রুহান নিজেকে সামলাতে পারছে না। সে আগে তার বোনকে দেখবে, তারপর সে বিশ্বাস করবে তার বোন ভালো আছে। দিহানের মা অনেকক্ষণ ধরে অজনীর দিকে তাকিয়ে আছে। ওনার খুব লোভ হচ্ছে একবার এই বাচ্চাটাকে কোলে নিতে। তানভীর কোলে চুপচাপ বসে আছে অজনী, ফেলফেল করে সবার দিকে তাকিয়ে আছে। দিহানের মা এভাবে তাকিয়ে আছেন দেখে ওনার দিকে সে একটু পরপর তাকাচ্ছে। দিহানের মা ওনার স্বামীকে বললেন, এই শোনেন। হানিফ চৌধুরী তাকালেন। সুমনা অজনীকে দেখিয়ে বললেন, বাচ্চাটা কত কিউট দেখো। হানিফ চৌধুরী স্ত্রীর কথায় বিরক্ত হয়ে তাকালেন, কিন্তু সাথে সাথেই ওনার চোখ শীতল হয়ে গেল। সাদা ফ্রক পরা একটা বাচ্চা যে নিচেই ধবধবে সাদা, ডাগর ডাগর চোখের পাপড়িগুলো অনেক ঘন, ঘাড়ো কালো রং, কপাল ছড়িয়ে আছে তার ছোট ছোট সিল্কি চুল, মাথার দুপাশে ছুটি বাঁধা। ওনার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে এটা স্বয়ং পরী। উপরওয়ালার সৃষ্টি কতটা সুন্দর হতে পারে তা হয়তো এই বাচ্চাটাকে না দেখলে ধারণা করা যেত না। ওনারও খুব ইচ্ছে হলো একবার বাচ্চাটাকে কোলে নিতে। সুমনা চৌধুরী ওনার মেয়েদের দেখলেন। দিশা দিয়া অজনীকে দেখে চোখ ফেরাতে পারছে না। আসলে কি বাচ্চাটা এত সুন্দর নাকি তার প্রতি কোনো এক অদৃশ্য টান আছে তাদের। দিহানের বড় মা থেকে শুরু করে সবাই অজনের দিকে তাকিয়ে আছেন। এভাবে অজনের দিকে তাকিয়ে সবাই তাকিয়ে থাকায় তার ভয় লেগে গেল। তানভীর কোল থেকে নেমে দিহানকে ডাক দিল। পাপা। দিহান শোনেনি, সে রুহানকে সান্ত্বনা দিতে ব্যস্ত। অজনী পাপা পাপা বলে গিয়ে দিহানের কোলে উঠল। উপস্থিত সবাই বোকার মতো হা হয়ে দাঁড়িয়ে থাকলো। দিশা তানভীরকে বলল, এই মেয়ে, তোমার বাচ্চা ওকে পাপা ডাকছে কেন? তানভীর সহজ ভঙ্গিতেই বলল, এটা তো আমার বাচ্চা না, এটা অরিনাপু আর দিহান ভাইয়ের বাচ্চা। তানভীর কথা শুনে সবাই 440 ভোল্টের শক খেল। সবাই অস্পষ্ট স্বরে বলল, অরিনের বাচ্চা। সব সুখ আকাশ ছুঁতে পারে না। কিছু কিছু সুখ আছে যেগুলো মনের অনেক গভীরের জায়গাটা ছুঁয়ে এসে অসীম আকাশটাও ছুঁয়ে যায়। এই সুখগুলো হয় ভিন্ন, বিশেষ কিছু ছাড়া এই সুখ অনুভব করা যায় না। যে সুখটা আজ সুমনা অনুভব করছেন, এর আগে এমন সুখ কখনো অনুভব করেননি তিনি। এই ফুটফুটে বাচ্চাটা ওনার নাতনি শুনে যে সুখ পাচ্ছেন, ওনার মনে হচ্ছে এমন সুখ মনে হয় এই পৃথিবীতে কেউ কোনোদিন পায়নি। এটা দিহানের বাচ্চা শুনে সুমনা চৌধুরীর মনের আকাশে সূর্য উকি দিল। মনের সব আধার কেটে যাচ্ছে, এত লাগছে ওনার। খুশিতে কেঁদে দিলেন তিনি। দিয়া খুশিতে আত্মহারা হয়ে দিশাকে বলল, আপু, এটা ভাইয়ার মেয়ে, এটা আমাদের ফুপিন। দিহানের বাবা চোখের চশমাটা খুলে চোখের পানি মুছলেন। খুশিতে কেঁদে তিনিও দিয়েছেন। ওনার মুখে তৃপ্তির হাসি। দিহানের মা দিহানের সামনে গিয়ে দাঁড়ালেন। অজনীর দিকে হাত বাড়িয়ে অজনীকে বললেন, দিদুন, তুমি আমার দিদুন, আসো দিদুনের কোলে আসো। দিহান তার মায়ের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসল। তার মায়ের হাতটা সরিয়ে দিয়ে বলল, এটা আমার সেই বাচ্চা যে বাচ্চাকে তুমি অ্যাবর্শন করাতে বলেছিলে। এটা তার গর্বে বড় হয়েছিল, যাকে তুমি বস্তির মেয়ে বলেছিলে। তুমি তো আমার মা হতে আম্মু, তবু আমার সন্তানকে কিভাবে মারতে চেয়েছিলে তুমি? মানুষ দাদি হওয়ার স্বপ্ন দেখে, আর তুমি কি না আমার বাচ্চাকে দুনিয়াতে আনতে নাড়াচ্ছিলে? রিহানের মায়ের মুখ ছোট হয়ে গেল। উপস্থিত সবাই অবাক হয়ে সুমনা চৌধুরীর দিকে তাকিয়ে আছেন। উনি দিহানের বাচ্চা অ্যাবর্শন করতে বলেছিলেন। এটা কারো বিশ্বাস হচ্ছে না। দিহানের বাবা রাগান্বিত স্বরে বললেন, সুমন, এসব কি বলছে দিহান? উনি মাথা নিচু করে চুপ হয়ে থাকলেন। দিয়া ঘৃণা নিয়ে বলল, ছি আম্মু, তুমি এটা করতে পারছিলা? ভাইয়ার বাবা হওয়ার স্বাদ কেড়ে নিয়ে কি পেতা তুমি? সুমনার চোখ দিয়ে টুপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। কারো কোনো প্রশ্নের জবাব নেই ওনার কাছে। উনি সত্যি এমনটা করেছেন? কিভাবে এখন মুখ খুলে কথা বলবেন?
লারা দিহানের কোল থেকে অজনীকে নিতে চাইল, কিন্তু দিহান দিল না। তার বড় মা নিতে আসলো। সে বলে ওঠে, আমার মেয়েকে কোলে নেওয়ার অধিকার কারো নেই। দিয়া দিহানের সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া আমরা তো কিছু করি নাই, আমাদের সাথে রাগ করো না প্লিজ। দিহান কিছু বলল না। অরিনের অনুমতি না নিয়ে কারো কোলে দিবে না অজনীকে, আর তার মায়ের কোলে তো অরিন অনুমতি দিলেও দিবে না। সবাই সুমনা চৌধুরীর দিকে ঘৃণিত চোখে তাকাচ্ছে। একটা মা হয়ে বাচ্চার চিহ্ন নষ্ট করে দিতে বলেন? কেমনে তিনি? এটা কেমন মা? কিছুক্ষণ পরে অজনী বলে ওঠে, পাপা দেখো না, মাম্মাই আইছে। অজনীর কথায় সবাই লোপার কেবিনের দিকে তাকালো। সাদা অ্যাপ্রন পরা অরিনকে দেখে সবার চোখ কপালে উঠে গেল। অরিন একজন ডক্টর, কারো বিশ্বাস হচ্ছে না যেন। লারার মুখে হাসি ফুটে উঠল। কতদিন পরে অরিনকে দেখেছে সে। সবার চোখ অরিনের দিকে। অরিনের অ্যাপ্রন খুলে ডক্টর মালিহার হাতে দিয়ে বলল, থ্যাঙ্কস মারিহা, আমাকে ট্রিটমেন্ট করার সুযোগ দেওয়ার জন্য। যদিও এটা এখানের নিয়ম নয়, তবুও তোমরা আমার কথা রেখেছো। তারপর অরিন রোহানের দিকে তাকিয়ে বলল, মিস্টার রোহান, আপনার বোন খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবেন, চিন্তা করবেন না। আপাতত ওনাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ওনার কেবিনের সামনে হইচই কম করবেন, আর ওনার ঘুম ভাঙলে ওনাকে ঔষধ খাইয়ে নেবেন। রোহানকে কথাটা বলেই অরিন দিহানকে চলুন বলে যেতে লাগলো। অরিন এমনভাবে গেল যেন এখানে কেউই তার পরিচিত নয়। দিহান তানবিও অরিনের পিছু পিছু চলে গেল। দিয়া কেঁদে দিল। মায়ের দিকে রাগি লোকে তাকিয়ে বলল, চলে যাচ্ছি আমি। ভাইয়া যদি আমাকে তার বাসায় না রাখে, যেদিকে দু চোখ যায় চলে যাব। তবুও তোমাদের সাথে আর থাকবো না আমি। দিয়া চলে যেতে লাগলো। দিশা বলল, দিয়া দাঁড়াও, আমিও যাব তোর সাথে। মায়ের দিকে ঘৃণা ভরা চোখে তাকিয়ে চলে গেল দিশা। গাড়ি স্টার্ট দিবে এমন সময় দিয়া আর দিশা এসে গাড়ির সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে দুই বোন একসাথে বলল, ভাইয়া আমরাও যাব। দিহান অরিনের দিকে তাকালো। অরিন মৃদু হাসলো। তারপর দিশা দিয়াকে বলল, উঠে পড়ো দুজন। বলতে দেরি হলো, দু বোনের উঠতে একটু দেরি হলো না। তানভি মাঝখানে, দু বোন দুপাশে উঠল। গাড়িতে উঠেই ঝগড়া শুরু। কে আগে অজনীকে কোলে নিবে এ নিয়ে। দিয়া অজনীকে টান দিয়ে নিচের কোলে বসালো। দিশা অজনীকে টেনে নিয়ে আসলো। দিয়া আবার নিয়ে গেল। দিশা আবার নিতে চাইল, কিন্তু মুটকি দিয়ার সাথে পেরে উঠল না। রাগে দিয়াকে চুল ধরে টান দিল দিশা। এদের এমন ঝগড়া দেখে দিহান আর অরিন হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। টানাটানির এক পর্যায়ে অরিন কেঁদে দিল। আর কারো কোলে থাকবে না সে, তার পাপার কাছে চলে যাবে। না রাখতে পেরে দিহানের কাছে দিতে হলো। গাড়ি থামিয়ে দিহান অজনীকে নিল। দিয়া দিশাকে বলছে, তোমার জন্য আমার কোলে রাখতে পারি নাই। দিশা দিয়াকে বলছে, তোর মারামারি দেখেই তো কান্না করছে। দিহান ধমক দিয়ে উঠল। দুবোন চুপ হয়ে গেল। সবার তীক্ষ্ণ চোখ সুমনা চৌধুরীর দিকে তাকিয়ে আছে। এত বড় একটা কাজ কিভাবে তিনি করতে চাইলেন? তাও আবার এখন দিদুন বলে আল্লাহ দেখাতে গেছিলেন। হানিফ চৌধুরীর রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে গেলেন হসপিটাল থেকে। লারা কান্না করছে। জিহান লারাকে নিয়ে একটু আড়ালে আসলো। তারপর বলল, লারা কেঁদো না প্লিজ, কষ্ট হচ্ছে আমার। লারা জিহানকে জড়িয়ে ধরে টুকরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, বলেছিলাম না ওরিন আমাকে ভুল বুঝবে। দেখেছেন, ও আমার দিকে একবারও তাকালো না, অথচ আমি দেখেছি ও কেবিন থেকে বেরিয়ে সবাইকে দেখছে। জিহান লারার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, কেঁদো না লারা, দিয়ান যখন অরিনকে খুঁজে পেয়েছে, অরিন সব কিছু জানতে পারবে। ওর সাথে যা হয়েছে তাতে ওর এমনটা করা স্বাভাবিক। তুমি দেখো, একদিন ওর অভিমানের পাহাড় ভেঙে ভালোবাসার সাগরে পরিণত হবে। গাড়ি এসে থামলো একটা ডুপ্লেক্স বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে বাড়িটার দিকে তাকালো অরিন। দোতলা বাড়িটা খুব সুন্দর ডিজাইন। চারদিকে কত শত ফুল গাছ। বাড়ির সামনে একটা সুইমিং পুল। এই সুইমিং পুলটা একদম ভিন্ন। এখানের পানিটা দেখলে নীল লাগছে না, গোলাপি লাগছে। পুলের নিচের কাছটা যে রঙের আছে, পানিটাও সেই রং ধারণ করেছে। অরিন বাড়ির দিকে তাকালো। একটা বারান্দায় গোলাপ ফুলের গাছ। অরিন খুব মনোযোগ দিয়ে তাকালো।
এখানে আরো অনেক ফুল গাছ লাগানো আছে। দিহান অরিনের পাশে এসে দাঁড়িয়ে বলল, এটা আমাদের বেডরুমের বারান্দা। অরিন খুশি হয়ে বলল, সত্যি? দিহানকে অরিনের চোখে তাকিয়ে হাসল। অজনীকে দিয়ার কাছে দিতে গেলে অজনী যায়নি, দিশার কাছেও যায়নি। শেষমেশ তানবীর কাছে গেল। অরিন চারদিকে তাকিয়ে তাকিয়ে ভেতরের দিকে যাচ্ছে। দিহান গিয়ে অরিনকে কোলে তুলে নিল। আজমকে এভাবে কোলে তোলায় অরিন প্রথমে ভয় পেয়ে যায়। বুকে হাত দিয়ে দিহানকে বলে, উফ, আপনি তো ভয় পাইয়ে দিয়েছিলেন। পেছন থেকে দিশাদের চাপা হাসি শোনা যাচ্ছে। অরিন দিহানকে বলল, এই কি করছেন এগুলো? ওরা হাসছে। দিহান দাঁড়িয়ে গেল। দিশাকে ডাক দিয়ে বলল, দিশা, আমি আমার বউ কোলে নিয়েছি বলে তোরা নাকি হাসছিস? দিয়া দিশা একসাথে বলে ওঠে। কই হাসছি? হাসবো কেন? দিহান অরিনকে নিয়ে ভেতরে ঢুকলো। বাহিরটা যতটা সুন্দর, ভেতর তার থেকে বেশি সুন্দর। সব আসবাবপত্রগুলো বিদেশি। এক একটা ফার্নিচারের দামও হবে লাখের উপরে। দিহান অরিনকে নিয়ে তাদের রুমে গেল। রুমটা আরও সুন্দর। সব কিছু শুধু সাদা আর সাদা। অরিন মুগ্ধ হয়ে চারদিকে তাকালো। দিহান অরিনকে কোল থেকে নামিয়ে বলল, পছন্দ হয়েছে? অরিন বলল, অনেক পছন্দ হয়েছে। দিহান অরিনের কোমর জড়িয়ে ধরে বলল, মনে আছে একদিন রাতে বুকে মাথা রেখে ঠিক এইরকম একটা বাড়ি বানানোর পরিকল্পনা করেছিলে? অরিন অবাক হয়ে তাকালো। কত বছর আগে বলেছে সে, দিহান সেটা মনে রেখেছে। দিহান অরিনের কানের নিচে হাত রেখে বলল, তোমার স্বপ্ন ছিল না আমাদের একটা ভিন্ন রকম সুইমিং পুল হবে, সেখানে আমরা একসাথে সাঁতার কাটবো? তুমি বলেছিলে না এমন একটা বেডরুম আমাদের থাকবে যেখানে শুধু সাদা রঙের সমাহার, কিন্তু সেই বেডরুমের বারান্দা হবে লালে লালে সাজানো। এই দেখো, তোমার স্বামী সব দিয়েছে তোমায়। তখন ছোট্ট একটা চাকরি দিয়ে তোমার সব স্বপ্ন পূরণ করতে পারতাম না বলে খুব কষ্ট হতো, কিন্তু আজ আমি অনেক খুশি, কারণ আজ আমি আমার বইয়ের একটা স্বপ্ন পূরণ করতে পেরেছি। তুমি খুশি তো সোনা? অরিনের দিহানের হাতের উপর হাত রেখে ছলছল চোখে তাকে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। দিহানকে চড়িয়ে ধরে খেতে দিল সে। দিহানের ভালোবাসা অদ্ভুত, সবার থেকে আলাদা। অরিন দিহানকে বলল, আপনি না খুবই অদ্ভুত। কি রকম? আপনি জানেন, আপনি যতটা রাগী ঠিক ততটাই বউ পাগল। দিহান হেসে উঠে বলল, আমি বউ পাগল হলে তুমিও জামাই পাগল। আচ্ছা, এই বাড়িতে কে কে থাকে? আমি একাই থাকতাম। আপনার আব্বু আম্মু? হুম, ওনারা কখনো এসে থাকেননি, তবে মাঝে মাঝে যখন আমি 2 দিন 3 দিন হয়ে যেত বাসায় যেতাম না, তখন নিতে আসতেন। বাসায় যেতেন না কেন? একা থাকতে ভালো লাগতো তাই। কিছুক্ষণ গেল আর কারো মুখে কথা নেই। কিছুক্ষণ পরে দিহানের বুক থেকে মাথা তুলে অরিন বলল, আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। দিহান হেসে উঠে বলল, আমি বউ পাগল হলে তুমিও জামাই পাগল। আচ্ছা, এই বাড়িতে কে কে থাকে? আমি একাই থাকতাম। আপনার আব্বু আম্মু? হুম, ওনারা কখনো এসে থাকেননি, তবে মাঝে মাঝে যখন আমি 2 দিন 3 দিন হয়ে যেত বাসায় যেতাম না, তখন নিতে আসতেন। বাসায় যেতেন না কেন? একা থাকতে ভালো লাগতো তাই। কিছুক্ষণ গেল আর কারো মুখে কথা নেই। কিছুক্ষণ পরে দিহানের বুক থেকে মাথা তুলে অরিন বলল, আচ্ছা, সবাইকে হসপিটালে দেখলাম, শাওন ভাই আর নীল ভাইকে দেখলাম না যে? দিহানের কপালে ভাঁজ পড়ল। চিন্তিত হয়ে বলল, আসলেই ভালো কথা মনে করেছো, একটা ফোন দেই। দিহান ফোন বের করে আগে শাওনকে ফোন দিল। শাওন ধরেনি। তারপর নীলকে দিল, কিন্তু নীলের ফোন বন্ধ। দিহান অরিনকে বলল, আমার মনে হয় ওরা এখনো জানেনি। হতে পারে। পিটপিট করে চোখ খুলল লোপা। চোখ খুলতেই চোখে পড়ে রুহানের কান্নারত চেহারা। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে ফেলছে। লোপা চোখ খুলতেই তার বাবা মা রুহান হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করতে লাগলেন তার কেমন লাগছে, কষ্ট হচ্ছে কিনা। রুহান বলে, আপি খুব কষ্ট পাইছিস, কথা বল আপি প্লিজ। কোনো জবাব দেয় না লোপা।
ভাইয়ের কথায় টুকরে কেঁদে ওঠে সে। লোপার মা বলেন, কাঁদিস না রে মা, কি এমন কষ্ট তোর যে মাকে ছেড়ে চলে যেতে চাইলি? লোপা সবার থেকে মুখ ঘুরিয়ে নেয়। চোখ দিয়ে অঝোর ধারা বৃষ্টি ঝরছে। কেন বেঁচে গেল সে? এই অসহ্য জীবন নিয়ে বাঁচবে কেমনে? নিজেকে অপরাধী মনে হচ্ছে তার, অপয়া মনে হচ্ছে। নীলের জন্য বেহায়া মন কাঁদে। এসব কিছুর তো একটাই সমাধান ছিল, মৃত্যু। তাহলে কেন বাঁচালো তাকে? রোহান লোপাকে ধরে বসালো। লোপা কেঁদে যাচ্ছে। তার বাবা মা বারবার জিজ্ঞেস করছেন কি চাই, তার একটাবার বলতে। ওনারা তাকে এনে দিবেন। লোপা কিছুই বলছে না। কি বলবে সে? যে মানুষটাকে চায় সে মানুষটা তো তাকে চায় না। তাহলে কিভাবে সে তাকে আবদার করবে? কিছুক্ষণ পরে রোহান লোপাকে খাওয়াতে চাইলে লোপা খায় না। রোহান কান্নাজড়িত গলায় বলল, আপনি জানিস আমি এখনো কিছু খাইনি। লোপা ঠোঁট কামড়ে কেঁদে ওঠে। চোখের পানি মুছে হা করে খেয়ে নিল। লোপাকে খাইয়ে ওষুধ খাওয়ালো রোহান। তারপর অরিন অজনের ব্যাপারটা লোপাকে বলল। অরিন তার ট্রিটমেন্ট করছে সেটাও বলল। সব শুনে লোপা রোহানকে বলল, আমাকে অরিনের কাছে নিয়ে যাবি রোহান? একটা বার আমি অরিনের পায়ে ধরে ক্ষমা চাইবো। শুধু একটা বার ক্ষমা চেয়ে বলবো ও যেন আমাকে নিজে হাতে খুন করে ওর সাথে হওয়া অন্যায়ের বদলা নেয়। বলেই হাউমাউ করে কান্না করতে লাগে লোপা। মদ খেয়ে মাতাল হয়ে খাটে পড়ে আছে নীল। মাতাল অবস্থায় ও বারবার লোপার নাম আওড়াচ্ছে। শাওন সোফায় বসে বসে নীলের এসব দেখছে। কষ্ট হচ্ছে তার, খুব কষ্ট হচ্ছে নীলের জন্য। কিন্তু কি বা করবে সে? লোপার সাথে ফোনে কথা বলে তার বাসায় ছুটে এসেছে নীল। এসে আবদার করেছে তাকে এক বোতল মদ এনে দিতে। শাওন না বললে নীল মরে যাওয়ার হুমকি দেয়। বাধ্য হয়ে শাওন গিয়ে এক বোতল নিয়ে আসে। সোফা থেকে উঠে শাওন তেঁতুলের টক জল নিয়ে আসলো। নীলকে ধরে বসে বলল, এই নে, এটা খা, হা করো। নীল হা করলো না, ভাঙা গলায় বলল, এই শাওন, জানিস লুপানা অনেক হট, ও ঠোঁট জোড়া। ফ্লাইং কিস দিল নীল। শাওন ধমক দিয়ে বলল, ওই চুপ, নে ধর, হা কর। হা করলে লোপ আসবে? হ্যাঁ আসবে, এসে তোর ভেতরে ঢুকে যাবে। নে হ্যাঁ কর। নীল হা করে মুখে ঢুকিয়েই মুখটা বাঁকা করে সবটুকু জল শাওনের মুখের উপর ফেলে দিল। শাওন রাগি লোকে তাকিয়ে ধমক দিয়ে বলল, এই কুত্তা, ফেলবি তো ফেল, সবটুকু আমার মুখে ফেললি কেন? নীল বাচ্চাদের মতো হাসতে হাসতে কেঁদে দিল। তারপর শাওনের হাত ধোয়ার মতো করে রেখে ভাঙা গলায় বলল, শাওন, আল্লাহকে বল লুপাকে আমার করে দিতে। আমি আর মদ খাবো না, প্রমিস। শুধু আল্লাহকে বল লুপাকে নীলার চাই চাই। আজ নীলের গায়ে হলুদ। ভালোবাসার কাছে ব্যর্থ এক প্রেমিকের গায়ে হলুদ। 9 বছর ধরে যাকে ভালোবেসে আসছে তাকে ফেলে অন্য কারো নামে হলুদ মাখবে আজ। শ্যামু চেয়েছিল তাদের সঙ্গীত, মেহেদি, রং খেলা সব অনুষ্ঠান করতে, কিন্তু নীলের জন্য তার পারল কই। নীল তো গায়ে হলুদের অনুষ্ঠানটাও বাতিল করে দিয়েছিল। মায়ের চোরাচুরিতে এটা বাতিল দিতে পারল না। একটু আগে রিসোর্টে এসে পৌঁছেছে তারা। এসে নীল এই রুমে ঢুকে সিগারেট খাওয়া শুরু করেছে। এখনো খেয়ে যাচ্ছে। লোপার কথা মনে পড়ছে। সেদিনের পর থেকে লোপার সাথে আর কথা হয়নি নীলের। নীল ইচ্ছে করে কথা বলছে না। ফোন দিলেই তো লোপা কাঁদবে। লোপার কান্না যে সহ্য হয় না তার। লোপাকে ভালোবাসার কোনো কারণ ছিল না। কারণ ছাড়াই লোপাকে ভালোবেসেছিল সে। না, লোপার ঠোঁট, চোখ সুন্দর বা লোপার চঞ্চলতা তাকে পাগল করেছিল। হঠাৎ করেই লোপার জন্য পাগল হয়েছিল সে। পুরো লোপাটাই তাকে পাগল করেছিল। তখন লোপা ক্লাস 9-এ ছিল। নীল তখন এইচএসসি পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা চলাকালীন সময় একবার দিহানের সাথে দেখা করতে গেছিল তাদের বাড়ি। লোপার ফোন থেকে ভুল করে লোপার কিছু ছবি কেটে ফেলেছিল। সেজন্য লোপার সাথে সেদিন তার ঝগড়া হয়েছিল। সেই ঝগড়া থেকে লোপাকে তার ভালো লাগে। সেই ভালো লাগা আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হয়। কিরে, বিয়ের খুশিতে নাচানাচি রেখে সিগারেট টানছিস কেন? দিহানের কণ্ঠস্বরে ধ্যান ভাঙে নীলের। দিহানের দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় সে। দিহান নীলের পাশে বসে চিন্তিত হয়ে বলল, কিরে নীল,
তোকে এমন দেখাচ্ছে কেন? নীল দিহানকে বলল, তুই একা এলি? অরিন আসেনি? হ্যাঁ এসেছো তো, আগে বল তোকে এমন দেখাচ্ছে কেন? নীল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তেমন কিছু না। আন্টিরা আসেনি? দিয়া আর দিশা এসেছে, যা তুই ফ্রেশ হয়ে আয়। তোর চাচুরা কেউ আসেনি? মানে জিহান ভাইয়া, লুপারা? ভাইয়ারা মনে হয় আসছে, আর লুপা তো আজ মাত্র বাড়িতে এসেছে, জানি না আসতেও পারে। কেন, লুপা কই ছিল? আর বলিস না রে, হঠাৎ করে ও সুইসাইড অ্যাটেম্প নিয়েছিল। কি? হ্যাঁ, যেদিন আমি দেশে আসলাম সেদিনই ও এমনটা করেছিল। তারপর তো বাসায় না গিয়ে আগে হসপিটালে গেলাম। আমি এটাই বুঝতে পারছি না লুপা হঠাৎ কেন এটা করলো। দিহানের কথায় নীলের পৃথিবী থমকে গেছে। কলিজাটা মনে হয় কেউ ছুরি চালাতে চালাতে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। বুকের ওপর ভারী পাথর অনুভব করছে সে। নিঃশ্বাসগুলো ভেতর থেকে বাইরে আসতে চাইছে না, দম বন্ধ হয়ে আসছে তার। লোপা মরতে গেছিল। যেদিন দিহান দেশে আসে সেদিনই তো লোপা তার কাছে একটা বাচ্চা আবদার করেছিল, যে পাগলামোর কারণে নীল ফোন দিতে নিষেধ করে ফোন রেখে দিয়েছিল। কষ্ট চেপে রাখতে গিয়ে নীলের গলা ব্যথা করছে। দিহান নীলকে বলল, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। নীল নড়ল না। দিহান নীলকে টেনে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। নীল এখনো হুঁশে নেই, তার মস্তিষ্ক শূন্য হয়ে গেছে। লুপা সত্যি এমনটা করবে জানা ছিল না তার। নীল ওয়াশরুম থেকে বের হয়ে তার মায়ের খোঁজে বের হলো। একটা রুমে নীলের মায়ের সাথে কিছু মহিলা বসে গল্প করছিলেন। নীল তার মাকে বলল কিছু বলতে চায়। নীলের মা মহিলাদের বললেন কিছু মনে না করলে যেন তারা অন্য কোথাও গিয়ে বসে। সবাই বেরিয়ে যায়। সবাই যাওয়ার পরে নীল দরজা বন্ধ করে এসে তার মাকে খাটে বসালো। তারপর তার মায়ের পায়ের কাছে বসে ওনার দুহাত ধরে কান্নাজড়িত গলায় বলল, আম্মু এখনো সময় আছে, আম্মু মেনে নাও প্লিজ। আমি লোপাকে ছাড়া যেভাবে থাকতে পারবো, কিন্তু ওর কিছু হলে আমি মরে যাবো আম্মু। বিশ্বাস করো, ওকে আমি খুব বেশি ভালোবাসি। ওর মৃত্যু আমি মেনে নিতে পারবো না, ও মরে যাবে আম্মু। প্লিজ মেনে নাও ওকে। ও খারাপ নয় আম্মু, ও সত্যি অনেক ভালো মেয়ে। শুধু জেদের বশে একটা ভুল করে ফেলেছে। ভুল তো মানুষ করে, তাই না আম্মু? যে নিজের ভুল বুঝতে পারে তাকে তো দোষী বলা যায় না। একটা সুযোগ দাও ওকে, দেখবে আম্মু ও তোমার সংসারটা নিজ হাতে সাজিয়ে রাখবে। লোপাকে খুব বেশি ভালোবাসি আম্মু, আমি ভালো থাকবো না ওকে ছাড়া। ফুপিয়ে কেঁদে ওঠে নীল। নীলের মা তার মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বললেন, আমি জানি নীল তুই কষ্ট পাচ্ছিস, কিন্তু এই পাগলামিটা তুই আবেগের বশে করছিস। শ্যামুকে বিয়ে করার পরে দেখবি সব ঠিক হয়ে গেছে। একদিন তুই এসে আমাকে বলবি শ্যামু হচ্ছে জীবনসঙ্গী হিসেবে পারফেক্ট। পাগলামি করবি না নীল, আমি ওই মেয়েকে মেনে নিতে পারবো না। আমি কি সত্যিই তোমার ছেলে আম্মু? রিসোর্ট ভর্তি মেহমান। শ্যামু হলুদের জন্য সাজগোজ করছে। ইন্ডিয়া থেকে ওর বন্ধু বান্ধব এসেছে, আত্মীয় স্বজন সবাই এসেছে। এতগুলো মানুষের সামনে অপমানিত হলে প্রমাণ হবে তুই আমার ছেলে। তাহলে ঠিক আছে, ছোট হচ্ছে আমি সবার কাছে। তুই ওই মেয়েকে বিয়ে করে সুখী হ। বলেই নীলের মা উঠে যেতে চাইলেন। নীল তার মাকে বলল, ছোট হতে হবে না তোমাকে, তোমার সুন্দর সংসার চাই। ছেলের সুখ দিয়ে তুমি কি করবে? আত্মীয়তা মজবুত হওয়া চাই। ছেলের চাওয়া পাওয়া দিয়ে তোমার কি হবে? সংসার সুন্দর হোক, থাকুক, আত্মীয়তা মজবুত হোক, এটা আমি মরে যাই বা বেঁচে থাকি এটা দেখতে হবে না তোমায়। কথাগুলো বলেই নীল বেরিয়ে আসলো তার রুম থেকে। নীলের মা রাগ করে থাকলেন। উনি তো সন্তানের ভালো কথা চিন্তা করে এ বিয়ে দিচ্ছে, তাহলে তো রাখছে কেন? ওনার বিশ্বাস শ্যামু মেয়েটা ওনার ঘরের লক্ষ্মী হয়ে থাকবে। লোপা তো একটা বেইমান মেয়ে, ওর কাছে তো নীল ধোকা খাবে। হাঁটুতে মুখ কুচে কান্না করছে লোপা। আজ তার ভালোবাসার মানুষের হলুদ হবে। কত আয়োজন চলছে সেখানে। হয়তো নীলও খুশি, থাকুক না সে সুখে। তার সুখ দেখে না হয় সে ভালো থাকবে। ফোনের মেসেজ টোন বেজে উঠতেই তৎক্ষণাৎ ফোন হাতে নিল লোপা। ভেবেছিল নীলের মেসেজ, কিন্তু না, নীল নয়, তার সেই ফেসবুক ফ্রেন্ড হাই পাঠিয়েছে। লোপা হ্যালো পাঠালো। ওপাশ থেকে মেসেজ আসলো, কেমন আছো? লোপা বলল, ভালো না বন্ধু, জানো আজ আমার ভালোবাসার মানুষের হলুদ হবে। তোমাকে বলেছিলাম না আমার সব কথাগুলো। সে না এই কারণে আমায় পছন্দ করে না। কেঁদো না বন্ধু, তুমি তোমার ভালোবাসার মানুষকে বোঝাও। ও আমায় ভালোবাসে না,
ও আমায় ঘৃণা করে, কারণ আমি যে খুব খারাপ, তাই তো ও বিয়ে করে নিচ্ছে অন্য কাউকে। জানো বন্ধু, ওই শামু মেয়েটা মানে ওর বউ, ও খুব ভাগ্যবতী। ওর মতো ভাগ্য যদি আমি লোপার হতো, তাহলে নীল আমার হতো। লোপা মেসেজ সেন্ড করে ফোন হাতে রেখে দিল। ফোনের ওপাশের জন অফলাইনে চলে গেছে। আজ প্রথম তার নাম বলল সে, নয়তো তার নাম নীলা বলেই পরিচয় দিয়েছিল। নীলের কথাটাও আজ প্রথম বলল। আপি আসবো? রুহানের ডাকে চোখ খুলে লুপা বলল, আয়। রুহান এসে লুপার পাশে বসে বলল, আপি, দিয়ারা সবাই গেছে নীল ভাইয়ের হলুদের অনুষ্ঠানে, চল না আমরাও যাই। লুপা চাপা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি যাব না রে, তুই চলে যা। প্লিজ 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 চল আপি। তুই যা না, তোকে আমি বেঁধে রাখছি। আপি তুই না বলেছিলি অরিন আপির কাছে যেন নিয়ে যাই? দেখলি তো দিহান ভাই, দিশা আপি, দিয়া তোকে দেখে গেল, অরিন আপু আসলো না। তার মানে তোর সাথে অরিন আপুর দেখা হওয়াটা কঠিন ব্যাপার। নীল ভাইয়ের হলুদে কিন্তু তারাও গিয়েছে, এরা কিন্তু তোর গোল্ডেন চান্স। লুপা কিছুক্ষণ কি যেন ভাবলো, তারপর বলল, ওকে যা, রেডি হয়ে আয়। রুহান খুশিতে বোনের কপালে চুমু এঁকে দিয়ে তাড়াতাড়ি রেডি হতে গেল। লুপার কষ্ট হচ্ছে যেতে, কিন্তু কি করার, অরিনের জন্য তার যেতেই হবে। রিহানের বাবা মা, তার বড় মা লারা সবাই এসেছেন একটু আগে। সবাই এসে অজনীকে কোলে নেওয়ার জন্য দিয়াকে বলছে, কিন্তু দিয়া দিচ্ছে না। দিহানের মা রেগে দিয়াকে বকাও দিচ্ছেন, দিয়া তবুও দেয়নি। দিহানের বাবা মেয়ের কাছ থেকে নিতে না পেরে অজনীর কপালে একটা চুমু দিয়ে গেলেন। অজনী কাল ছাড়তে ছাড়তে ওনাকে বলল, বুইড়া বেটা, টাকলা বেটা, লুচ্চা বেটা। নাতনির কথা শুনে হো হো করে হেসে উঠলেন তিনি। এখন ওনার আরও লোভ হচ্ছে কোলে নেওয়ার। দিহানের মা কেঁদেই দিলেন। এতটা কাছে থেকেও নাতনির ছোঁয়া পাচ্ছেন না, ওনার বুকটা পুড়ে যাচ্ছে। ইন্ডিয়ান কয়েকটা মেয়ের সাথে অরিন কথা বলছে। হলুদ রঙের একটা লেহেঙ্গা পরেছে সে, খুব সুন্দর লাগছে তাকে। দিয়া দিশা সেম লেহেঙ্গা পরেছে। কাল সারাদিন ভাবি ননদগুলো মিলে শপিং করে কাটিয়েছিল। রিহানের গায়ে একটা হলুদ পাঞ্জাবি, আসার সময় অরিন নিজেই এটা তাকে পরতে দিয়েছে। কিন্তু তার কিউটের ডিব্বাকে এই পাঞ্জাবিতে আরও কিউট লাগছে। অরিন গাড়িতে বসে বলেছে রিসোর্টে এসেই যেন এটা চেঞ্জ করে নেয়। কিন্তু দিহান নীলকে নিয়ে ভাবতে ভাবতে এটা চেঞ্জ করতে ভুলেই গেছে। সে বিষয়টা নিয়ে অরিন দিহানকে এড়িয়ে চলছে, কিন্তু দিহান বুঝতে পারছে না কেন অরিন এমন করছে। দিহান অরিনকে ডাক দিল, অরিন শুনছে না। অনেক জোরে মিউজিক চলছে। দিহান অরিনের হাত ধরে উপরে নিয়ে গেল, একটা রুমে নিয়ে বলল, কখন থেকে ডাকি, শুনো না কেন? অরিন হাত ভাঁজ করে মুখ ঘুরিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। দিহান বুঝতে পারছে না হঠাৎ রেগে আছে কেন। অরিনের কোমর জড়িয়ে নিচের দিকে টান দিল। অরিন এসে দিহানের বুকে বলল। দিহান অরিনের কালে স্লাইড করতে করতে বলল, বউটা রাগ করেছে কেন? অরিন চুপ, কিছু বলছে না। দিহান অরিনের কপালে চুমু এঁকে দিয়ে বলল, বউ বলো না কি হয়েছে? এভাবে চুপ থাকলে স্বামীর কষ্ট হয়, বোঝো না? এখানে আসার আগে কি বলেছিল আপনাকে? কই কিছুই তো বলনি। বলেছিলাম না এখানে এসে এটা চেঞ্জ করে নেবেন? ও ভুলে গেছিলাম, সরি। আর এটা তো তুমি নিজেই পড়তে বলেছিলে। আমি পড়তে বললে আমিই তো খুলতে বলেছি। খোলেন না কেন? এটা খুললে তো মেয়েরা তাকাবে না, এটা খুলবেন কেমনে? ছাড়ি দিয়ে বলল অরিন। দিহান বলল, আচ্ছা তাহলে ম্যাডাম জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছেন। ওকে, এক্ষুনি খুলছি। বলেই পাঞ্জাবি টান দিয়ে খুলে ফেলল দিহান। অরিন দিহানকে ধমক দিয়ে বলল, এখন বডি দেখাতে চান সবাইকে না? আমি কি করব বলো, যেটা বলবা সেটাই করব। অরিন কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলল, আপনি এখন আমায় আদর করবেন। এখন? হুম। মদ টদ খাও নাই তো? খাইনি। আপনাকে দেখলেই তো নেশা ধরে, তাহলে মদের প্রয়োজন হবে কেন? আর আমার বউকে দেখলে যে আমার নেশা ধরে, সেটার কি হবে? দেখতে চান? অবশ্যই। অরিন দিহানের পায়ের উপর ভর দিয়ে তার ঠোঁটে দিহানের ঠোঁট ডুবিয়ে দিল। দিহান অরিনের কোমর জড়িয়ে ধরতে সে আঁকড়ে ধরে দিহানের চুল।
দিশার কাছে অজনী আছে। দিয়ার কাছ থেকে অনেক কষ্ট করে এনেছে, দিয়া দেয় না তার কোল থেকে। দিহানের মা এ নিয়ে 10 বার হবে দিশাকে এসে বলেছেন একবার অজনীকে ওনার কোলে দিতে। দিশা দেয় না। তার বড় মা, বাবা, বড় চাচু সবাই নিতে চেয়েছেন, দিশা দেয়নি। তার ভাইয়ের কড়া নিষেধ, আমার মেয়েকে কারো কোলে দিবি না। দিশা সবার উপর বিরক্ত হয়ে বাইরে চলে গেল। অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকার পরে দেখলো কিছু দূর দাঁড়িয়ে আছে শাওন। দিশা অজনীকে কোল থেকে নামিয়ে বলল, শোনো ফুপিন, যাচ্ছি আর আসছি। কেউ তোমাকে নিতে চাইলে কারো কোলে করে যাবা না, এখানেই দাঁড়িয়ে থাকবা। অজনী আচ্ছা বলল। দিশা অজনীকে রেখে শাওনের সামনে গিয়ে দাঁড়ালো। শাওন দিশাকে দেখে চলে যেতে চাইলে দিশা হাত ধরে ফেলল। হাত ধরে বলে, একটা ভুলের আর কত শাস্তি দেবে তুমি? শাওন গম্ভীর গলায় বলল, হাত ছাড়ো। দিশা কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল, মাপ না করলে কিন্তু আমি সত্যি মরে যাব। শাওন এবার দিশাকে থাপ্পড় মারতে চায়, কিন্তু হাত উঠিয়ে নামিয়ে নেয়, মারে না থাপ্পড়। দিশাকে জড়িয়ে ধরে কেঁদে দেয় সে। দিশার কিছু হলে সে যে নিজেও বাঁচবে না। সেদিন দিশার খবরটা শুনে আত্মা শুকিয়ে গেছিল তার। দিশার যদি কিছু হয়ে যেত তাহলে সেও মরে যেত। ঠোঁট কামড়ে কাঁদছে শাওন। কান্নাচরিত গলায় দিশাকে বলল, বিশেষ করে আমার কাছে নিজেকে সঁপে দিয়েছিলে, তাহলে বিশেষ করে আমার বাচ্চাটাকে রাখতে পারলে না কেন দিশা? আমি ভয় পেয়ে গেছিলাম, বুঝে উঠতে পারছিলাম না কি করব। এই শাস্তি আমি তোমাকে দেব দিশা। বিয়ের 5 বছর পরও তুমি কোনো বাচ্চা পাবে না। শুধু বাচ্চা নয়, আমাকেও পাবে না। শাওনের কথায় আটকে উঠল দিশা। শাওনের বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে অবাক হয়ে তাকালো শাওনের দিকে। শাওন মুখ ঘুরিয়ে নিল। দিশা বুঝে উঠতে পারছে না শাওন কি সত্যি বলছে নাকি তাকে ভয় দেখাচ্ছে। রিসোর্টের একটু দূরেই লোপাদের গাড়ি খারাপ হয়ে যায়। গাড়ি থেকে নেমে লোপা বলল, একটুর জন্য নষ্ট হতে হলো। রুহান বলল, 2 মিনিট হাঁটলেই তো রিসোর্ট, চল হেঁটে যাই। বলেই হাঁটা ধরল লোপা। রুহান হলুদ পাঞ্জাবি, কালো জিন্স পরেছে। লোপা কালো রঙের একটা লং ড্রেস পরেছে। জীবনটা যেখানে কালো সেখানে রঙিন পোশাক এসেছে কি করবে। একটু পথ এসে চোখে পড়ল একটা ছোট্ট বাচ্চা রাস্তার মাঝখান দিয়ে হেঁটে আসছে। রুহান বাচ্চাটা দেখেই বলল, আপি, এটা তো দিহান ভাইয়ের বাচ্চা। দিহানের বাচ্চা শুনে লোপার মুখে হাসি উঠল, কিন্তু সাথে সাথে হাসি উধাও হয়ে গেল। একটা ট্রাক খুব কাছাকাছি চলে এসেছে। লোপা এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গিয়ে অজনীকে নিয়ে ছিটকে পড়ে রাস্তার পাশে। ট্রাকের ধাক্কা লোপার গায়ে লাগে। রুহান দৌড়ে সে লোপাকে ধরে। লোপার দাঁতে দাঁত চেপে চোখ মুখ খিচে আছে। শরীরে প্রচণ্ড ব্যথা করছে। কোনোই হাঁটু, কপাল অনেক জায়গায় কেটে গেছে। ঠোঁটের কোণে কিঞ্চিত রক্ত জমে আছে। অনেকটা ফুলে গেছে ঠোঁট। মেরুদণ্ডে অনেক ব্যথা পেয়েছে। লোপার মনে হচ্ছে যেন ভেঙে গেছে। অজনী ভয় পেয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিছে। অজনীর কান্না দেখে ছুটে আসে সবাই। ঘটনা কি সেটা জেনে সবাই অজনীকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। অজনীর কিছুই হয়নি দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস নিল। দিহানের মা দিশাকে ঠাস করে থাপ্পড় দিয়ে বললেন, ওর যদি কিছু হতো আজ তোকে আমি মেরেই ফেলতাম। অরিন দিহান দৌড়ে আসলো। এসে যখন সবকিছু শুনলো ভয়ে তাদের আত্মা শুকিয়ে গেল। একটুর জন্য মেয়েকে হারাতে যাচ্ছিল তারা। রোহান লোপাকে উঠে বসালো। সে ছাড়া কেউ হেল্প করছে না লোপাকে ধরতে। ভাইয়ের হাতে ভর দিয়ে লোপা দাঁড়ালো। ডান পা নাড়াতে পারছে না। অরিন আর দিহান অজনীকে জড়িয়ে কান্না করে দেয়। অজনীর কিছু হলে দুজনেই মরে যেত। দিহান রেগে দিশার দিকে তাকালো। দিশা গালে হাত দিয়ে কাঁদছে। দিহান মারতে চাইলে অরিন বাধা দেয়। অরিন অজনীকে কোলে নিয়ে লোপার সামনে এসে দাঁড়ালো। লোপার তৃষ্ণার্ত চোখ শুধু অরিনকে দেখে যাচ্ছে। কতদিন পরে অরিনকে দেখলো সে। অরিন লোপাকে বলল, আমার মেয়ের প্রাণ বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। কথাটা বলেই অরিন চলে গেল। অরিনের পিছু পিছু অনেকজন চলে গেল। লারা খবরটা শোনা মাত্র এসেছে রিসোর্ট থেকে বেরিয়ে। এসে হন্তদন্ত হয়ে লোপাকে বলল, লুপা, তুমি ঠিক আছো তো?
কোথাও ব্যথা হচ্ছে তোমার? চলো এক্ষুনি হসপিটাল যাবে। চোখের পানিটা মুছে লোপা ম্লান হেসে ভাঙা গলায় বলল, আমি ভালো আছি ভাবি, আমার একটুও ব্যথা করছে না, চলো ভিতরে। রুহান লোপাকে ধরে নিয়ে যেতে চায়। লোপা বলে সে একা পারবে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ভেতরে গেল লোপা। হলুদ লেহেঙ্গা পরা শামুকে দেখেই বুকের ভেতর ধুক করে উঠল লোপার। চারদিকে কত শত উচ্ছ্বাস, হইচই, বুকটা ভারী হয়ে আসছে লোপার। নিজেকে সামলে খুঁটিয়ে খুঁটিয়ে একটা চেয়ারে বসলো গিয়ে। বুকের তীব্র ব্যথার কাছে শরীরের ব্যথা হার মেনে গেছে তার। কত ভাগ্যবতী সে, ভালোবাসার মানুষের হলুদে এসেছে আজ। লোপার পায়ে অনেক আঘাত পেয়েছে, মনে হচ্ছে পায়ের কোনো একটা হাড় আলাদা হয়ে গেছে। অসহ্য ব্যথা নিয়ে চেয়ারে বসে আছে সে। একটু পরপর দাঁতে দাঁত চেপে নিজেকে শক্ত করছে। ব্যথাটা তো শুধু তার পায়ে নয়, বুকেও ব্যথা করছে অনেক। ভালোবাসা হারিয়ে যাওয়ার ব্যথা এটা। অরিন দূর থেকে একটু পরপর লোপার এসব দেখছে। খুব কষ্ট লাগছে তার।